সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাড়ি থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব ভৌতিক গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1400তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। সম্মানিত বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই কবিরাজ বা তান্ত্রিক নাজিম উদ্দিনের জীবনের চরম ভয়ঙ্কর রকম এক ভৌতিক শিক্ষণীয় বাস্তব জীবন কাহিনী, যে গল্পের টাইটেল জিন ও তান্ত্রিকের চুক্তি। মধ্যরাতে সুন্দরী বউকে কেন জিনের হাতে তুলে দিলেন তান্ত্রিক। এই গল্পটা আমি মনে করি শুধু গল্পই নয়, এটা আমার প্রতিটা বোনের জন্য এক শিক্ষার প্রতীক হয়ে দাঁড়াবে। ভুলেও আপনার স্বামী আপনার সাথে এসব করছে কিনা গল্প শুনলে আপনি সতর্ক হবেন। বন্ধুরা, মালয়েশিয়া থেকে 1 ঘন্টার ফ্লাইটে লঙ্কায় যেতে হয়। জনবিচ্ছিন্ন ওই দ্বীপের মায়াবী সৌন্দর্য যারা এখনও দেখেননি তাদেরকে বলবো ভিডিওর আই বাটনে ক্লিক করে নিচে লিঙ্ক উঠবে, অথবা ভিডিও ডেসক্রিপশনে গেলে আপনি সেটা লিঙ্ক পেয়ে যাবেন। মনোরম পরিবেশ এবং জনবিচ্ছিন্ন ওই দ্বীপের সৌন্দর্য কিছুটা সময়ের জন্য হলো আপনার মনটাকে শীতল, নরম আর ভালো করে দেবে। সবাইকে দেখার অনুরোধ রইল এবং আজকের এই গল্পটা শুনে রংপুরের ভাই তান্ত্রিক নাজিম উদ্দিনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নাজিম উদ্দিন, আমার বাড়ি রংপুর বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্পর্কে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদিমণি সহ আমার বড় 5টা বোন। আমরা টোটাল 5 বোন 1 ভাই। আমাদের পরিবারটা রংপুর শহর থেকে অনেক দূরের কোনো এক অজপাড়া গায়ের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন মসজিদের ইমাম। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা মসজিদে ইমামতি করে। আমি আমাদের পরিবারটাকে উচ্চ মধ্যবিত্ত পরিবার কেন বললাম? আমার বাবার অনেক জায়গায় সম্পত্তি আছে। ইচ্ছে করলে আমার বাবা সেই জায়গায় সম্পত্তি চাষাবাদ করেও তার জীবনটাকে খুব সুন্দর করে সাজাতে পারে বা চলতে পারে। কেন আমার বাবা অল্প টাকা বেতনে মসজিদে চাকরি করে? মূলত আমার বাবা টাকার জন্য মসজিদে ইমামতি করে না। মানুষের সামনে দাঁড়িয়ে নামাজ পড়ানো, মানুষকে দ্বীনি শিক্ষা দেওয়া, আজান দিয়ে মানুষকে মসজিদে ডাকা, ইসলামের পথে থাকা, এই জিনিসগুলো আমার বাবার খুব ভালো লাগতো। আমার বাবা ছোটোবেলা থেকেই শুনেছিলাম খুব ধার্মিক একজন মানুষ ছিলেন। বুঝ হওয়া বয়স থেকে আমার বাবা কখনোই নামাজ কাজা করেননি। যত কিছুই হইতো, যাই হইতো, আমার বাবা কখনো নামাজ ছাড়তেন না। কিন্তু আমার মা ছিল তার সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী। আমার মা আমার বাবাকে এক বিন্দু পরিমাণেরও সহ্য করতে পারত না। প্রতিটা মুহূর্তে বাবা আর মায়ের সাথে তুমুল পরিমাণের ঝগড়া চলতে থাকতো। আমার মা একটু বেপরদায় চলাফেরা করত, যেটা আমার বাবার পছন্দনীয় ছিল না। আমার মা খুব বেশি নামাজ পড়তো না, যেটা আমার বাবার দুঃখের কারণ ছিল। দুজনের মাঝে ঝগড়াঝাটি সারাক্ষণ লেগেই থাকতো। আর সবচেয়ে বড় ঝগড়া লাগে যখন আমাকে মাদ্রাসায় আমার মা ভর্তি করায়, আমার বাবা ভর্তি করায়। আমার বাবা যখন আমাকে মাদ্রাসায় ভর্তি করায়, আমার মা তখন আমার বাবার সাথে মূরক যুদ্ধ শুরু করে। আমার মা বলতেছে কোনোভাবেই আমাকে মাদ্রাসায় পড়াবে না। আমার মায়ের কথা হচ্ছে আমি মায়ের একমাত্র ছেলে, সুতরাং তিনি আমাকে স্কুল লাইনে পড়াশোনা করাবে, জেনারেলে পড়াশোনা করাবে, আমি বড় হয়ে একজন ডাক্তার হব। কিন্তু আমার বাবার ইচ্ছা ছিল যে না, যেহেতু আমার একমাত্র ছেলে, আমি তাকে ইসলামিক লাইনে বড় করব এবং বড় হওয়ার পরে আমার ছেলে একজন টাইটেল পাস মাওলানা হবে। আমার বাবার চিন্তা ভাবনা ছিল আমাকে মাওলানা বানাবে, আর আমার মায়ের চিন্তা ভাবনা হচ্ছে আমাকে ডাক্তার বানাবে। এই নিয়েই শুরু হলো আমার বাবা মা উভয়ের মাঝে এক অন্যরকম ঝগড়া। বাবা মাকে সহ্য করতে পারে না, আর মা বাবাকে সহ্য করতে পারে না। সারাক্ষণ এই নিয়ে ঝগড়া ঝাঁটি, ঝামেলা, মারামারি, এগুলো দেখতে দেখতে আমার অনেকগুলো মাস পেরিয়ে যায়। প্রায় 1 বছর আব্বা আম্মা দুজনেই ঝগড়া করে না আমাকে স্কুলে ভর্তি করিয়েছে, না আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়েছে। দুজনের মত এক হয়নি বলে আমি আমার জীবনের 1টা বছর ড্রপ হয়ে গেল। আমার সাথে সব বাচ্চারাই কেউ মাদ্রাসায় বা কেউ স্কুলে ভর্তি হয়েছে, কিন্তু আমি আর হতে পারলাম না। একটা পর্যায়ে শেষের বছর এসে আমার বড় বোন আমাদের বাড়িতে আসছে। আমার বড় বোন আমাদের বাড়িতে এসে আমার আব্বাকে বুঝিয়ে বলছে যে দেখেন, নাজিম উদ্দিনকে আম্মা চাচ্ছে ডাক্তার বানাতে, ওরে আম্মা স্কুলেই ভর্তি করাক। আপনি ওর সাথে রাগারাগি করেন না, আম্মুর সাথে রাগারাগি করেন না, এরকম রাগারাগি করে তোর 1টা বছর ড্রপ হয়ে গেল, ওকে স্কুলে পড়ান।
আমার আব্বা বলতেছিল স্কুলে পড়া পোলাপাইন বেশিরভাগ নামাজ কালাম পড়ে না, দিনের পথে চলে না এবং ওদের ভিতরে দিনই শিক্ষা থাকে না, যার জন্য বড় হওয়ার পরেও তারা বাবা মাকে খুব বেশি একটা শ্রদ্ধা সম্মান আর ভালোবাসে না। যার কারণে আমি চাই যে আমার সন্তানটাকে আমি এমন শিক্ষায় শিক্ষিত করব, আমি বৃদ্ধ হওয়ার পরেও যাতে আমার সন্তান আমার পাশে থাকে, গ্রামের মানুষ এলাকার মানুষ যেন আমার সন্তানকে নিয়ে গর্ব করে। আমার বোন বলে, হ্যাঁ ভাইয়া যখন আমার ছোট ভাই যখন ডাক্তার হবে তখনও গ্রামের মানুষ ওকে নিয়ে গর্ব করবে। আপনি যে দিনী শিক্ষার গ্যাপের কথা বললেন, আপনি ওকে দিনী শিক্ষা দিবেন, ও স্কুল থেকে চলে আসার পরে বিকেলবেলা রাতের বেলায় আপনাকে কোরআন পড়াবেন। এরকম অনেক আছে যারা জেনারেল লাইনে পড়াশোনা করেও কোরআনে হাফেজ হয়। আমার বোনের এই প্রস্তাবটা আমার আব্বা তখন নির্দ্বিধায় মেনে নিল। মায়ের প্রস্তাবে রাজি হয়ে আমাকে তখন স্কুলে ভর্তি করালো। আমাদের এলাকাতে আমার একটি স্কুল আছে, আমি সেই স্কুলে পড়াশোনা করতাম। ছোটোবেলা থেকে আমি পড়াশোনার প্রতি খুব একটা ভালো ছিলাম না, যথেষ্ট পরিমাণের পড়াশোনা আমার ভালোই লাগতো না। স্কুলে যেতেও বিরক্ত লাগতো, মন চাইতো যে দূর আর স্কুলে যাব না, পড়াশোনা করব না। প্রতিদিন আম্মা বোকা বাধ্য করে আমাকে স্কুলে পাঠাইতো, গায়ে হাত তুলতো, মারতো। কিন্তু প্রতি রাতের বেলায় আমার বাবা আমাকে নিয়ে কোরআন পড়তে বসতো। আমাকে আব্বা কোরআন পড়াইতো। আমার আম্মা তখন রেগে যেত আমার আব্বার উপরে, আরে তুমি যদি সারা রাতে মিলে ওরা কোরআনই পড়াও তাহলে ও জেনারেল পড়া পড়বে কখন, ও ইংলিশ কখন পড়বে, ও হচ্ছে তোমার বাংলা কখন পড়বে, ও অঙ্ক কখন করবে, এত বেশি ওরে কোরআন পড়াইতে হবে না। আব্বা যখনই আমাকে নিয়ে একটু বসে কোরআন তালাওয়াত কোরআন পড়ানোর জন্য আমার আম্মা তখনই বাধা হয়ে দাঁড়াইতো, আব্বাকে সুযোগ দিত না। সকালবেলা আমার আব্বা আমাকে খুব ভোরে ঢেকে নিয়ে যাইতো মসজিদে, এবং মসজিদে বসে আমাকে কোরআন পড়াইতো। এইটা কেমন করে জানে আমার আম্মার কানে খবর হয়েছে, আমার আম্মা জেনে যায় যে সকালে নামাজের পরে আমার আব্বা মসজিদে আমাকে কোরআন পড়ায়। সকালবেলায় মা তখন আব্বারে বলতেছিল যে নাজিমের তো গণিতে খুব সমস্যা আছে, অঙ্কে খুব কাঁচা, আমি ওর জন্য একটা অঙ্কের মাস্টার রেখেছি, সকালবেলা ওই মাস্টারের কাছে যাইব অঙ্ক পড়ার জন্য, অঙ্ক করার জন্য। ও যদি মসজিদে নামাজ পড়তে যায়, নামাজ শেষ হওয়ার সাথে সাথে ওকে বাড়িতে পাঠিয়ে দিবেন, মসজিদে আটকায় রাখবেন না। আমার মায়ের কথা হচ্ছে জেনারেল লাইনে পড়াশোনা করলে মানুষ অনেক বেশি টাকা ইনকাম করতে পারে, অনেক বড় হতে পারে, অনেক ধনাঢ্য হতে পারে। কিন্তু যদি ইসলামিক লাইনে পড়াশোনা করে, যেমন আমার আব্বা মসজিদের ইমাম হয়েছে, মাস শেষে কয় টাকা বেতন পায় এবং তাদের আয় ইনকামও খুব বেশি একটা ভালো না। যার কারণে আমার মা বলতেছিল যে কোনোভাবে আমাকে জেনারেল লাইনে পড়াশোনা করাবে না, আমাকে ইসলামিক লাইনে পড়াশোনা করাবে না, জেনারেলে পড়াশোনা করাবে, আমি অনেক বেশি টাকা ইনকাম করব। আব্বা খুব দুঃখ করে তখন আমার হালটা ছেড়ে দিল, আমার আব্বার আর কিছু করার ছিল না। এরকম করতে করতে তখন আমি স্কুলে যাইতাম, আসতাম, পড়াশোনা করতাম। এমন করতে করতে প্রায় 1 থেকে 1.5 বছরের মতো কেটে যায়। 1-1.5 বছরের মতো কেটে যায়। তখন আমার বয়স কত হবে, আনুমানিক 7 কি 8 বছরের মতো হবে। তো 7-8 বছর যদি আমার বয়স হয়ে থাকে, আমি খুব বোকা প্রকৃতির ছিলাম। আমার সাথে যারা ছিল তারা খুব চালাক, অনেকটাই চালাক ছিল, বাট আমি অতটা চালাক ছিলাম না, খুবই বোকা ছিলাম, খুবই বোকাশোকা টাইপের একটা ছেলে ছিলাম। বাইরে যদি আমার কেউ মারতো, আমি ঘরে এসে আমার মাকে বলতাম না যে বাইরে আমাকে মারছে, মার কাছে বলতাম না, কেমন জানি একটু অন্যরকম চলাফেরা করতাম। যাই হোক, এরকম করতে করতে বর্ষার সময় ছিল, যেরকম আমার মনে আছে, চারদিকে পানি থই থই করতেছে, গ্রামগঞ্জে একদম ডুবে গেছে পানিতে। ওই বর্ষার সময়ে আমার মা তখন আমারে বলল যে আম্মা তখন ওই তালের পিঠা বানাইছিল। আপনারা হয়তো অনেকেই চিনবেন তালের পিঠা, গ্রামের মধ্যে এরকম সাইজের হয় তালের পিঠা। আমার আম্মা বানাইছে কলা পাতা দিয়ে তালের পিঠা বানিয়ে, আসরের পরে, আসরের আজান দিতেছে ওই সময় আমি তখন মাঠে খেলতে গেছিলাম। আম্মা আমারে মাঠ থেকে ডাইকে আনসাই না, বলতেছে নাজিমুদ্দিন এই তালের পিঠাগুলো নিয়ে তোর বড় বোনের বাড়িতে যা। দেখুন আমার কথা হচ্ছে তালের পিঠা নিয়ে বড় বোনের বাড়িতে আমি যাবো না, আমি এখানে খেলতেছি, আমি খেলবো, মাঠের মধ্যে খেলতেছিলাম। আম্মা তখন খুব বকা দিছে, লাঠি নিছে মারার জন্য যে তোর আমি পিটাবো, তাড়াতাড়ি আয়। আমাকে ওইখান থেকে আম্মা জোর করে নিয়ে আসে, খেলার মাঠ থেকে জোর করে এনে আমার আম্মা তখন আমাকে তালের পিঠা দিল। তো তালের পিঠাগুলো কী করলাম, আম্মা একটা পাতিলের মধ্যে নিয়ে ওই পাতিলটা বাজারের যে ব্যাগ হয় ওই ব্যাগের ভিতরে দিয়ে আমার হাতে দিল, বলল যা তাড়াতাড়ি তোর বোনের বাড়িতে দিয়ে, যদি রাত হয়ে যায় তাহলে আজকে আসিস না, কালকে আসবি, আর যদি রাত না হয় তাহলে তাড়াতাড়ি চলে আসবি। আমার বোনের বাড়ি, আমাদের বড় বোনের বাড়ি আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে ছিল না, 2টা গ্রাম পার হলে আমার বোনের বাড়ি। তো মার কথা মতো আমি তখন তালের পিঠা নিয়ে রওনা দিছি। তো তালের পিঠা নিয়ে রওনা দিয়ে যাইতেছিলাম ওই মাঠের উপর দিয়েই যাব যে মাঠে পোলাপান খেলতেছে। ওই মাঠে যখন সবাই খেলতেছে তালের পিঠা নিয়ে যাব, ওই মুহূর্তে আমার এক বন্ধু ছিল, ওই আমাদের এলাকারই, নাম হচ্ছে হাবিব। আমার বন্ধু তখন মাঠে খেলতেছে, খেলতে খেলতে আমার বলে নাজমুদ্দিন আয় খেলে যা। আমি বললাম না, আম্মা তালের পিঠা দিছে,
এগুলো আমার বোনের বাড়িতে দিয়ে আসতে হবে। ও আমারে বলে, আরে বোকা, আয় আমরা খেলি, পরে দিয়ে আসিস। আমি বললাম, রাত হয়ে গেলে আমি কেমনে যাব? ও আমারে বলে, রাত হয়ে গেলে আমি তোর বোনের বাড়িতে দিয়ে আসবো, যা আয়, এখন আমরা খেলি। তো আমি কী করবো? আমার এরকম করে যখন বলে, আমারও তখন হঠাৎ মনে হলো, মা তো বললোই রাতের বেলা ওই বাড়িতে থাকার জন্য, প্রয়োজন আমি হাবিবরে নিয়ে বা ওখানে যাব এবং রাতে আমরা ওইখানে থাকবো, 2 বন্ধু মিলে থাকবো বোনের বাড়িতে। আমি তখন আবার রিপিট করে হাবিবরে জিজ্ঞেস করতেছি, তুই কি আমার সাথে যাবি তো খেলা শেষ হলে? আমার বলে, হ্যাঁ, খেলা শেষ হলে আমি তোর সাথেই যাব, তোর বোনের বাড়িতে দিয়ে এরপরে আমি আসবো। আমি তখন বললাম, যদি রাতে থাকা লাগে? ও বলে, থাকবো, তা তুই খেল। তা 2 জনে মিলে তখন খেলতেছিলাম। খেলতে 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 মাগরিবের আজানের মোটামুটি টাইম হয়ে গেছে। ওই সময়তে মাগরিবের আজান দিয়ে দিচ্ছে চারদিকে। এমন একটা সময় খেলা বন্ধ হওয়ার পরে হাবিবরে বললাম, চল। আমার বলে, ধুরো, আমি যাব না। কিরে, তুই যাবি না কেন? রাত হয়ে গেছে, এখন যদি আমি আমার বোনের বাড়িতে না যাই আম্মা আমারে মেরেই ফেলবে, চল যাই। ও আমার বলে, আর আমি যদি তোর সাথে এখন যাই আমার মা আমারে পিটাবে, মাগরিবের পরপর আমার ঘরে গিয়ে হাত পা ধুয়ে পড়তে বসার কথা, আমি যাইতে পারবো না। আমি বললাম, বন্ধু দেখ, তুই চল, অনেক রাত হয়ে গেছে, আমি একা একা যাইতে পারবো না। আর আমার বোনের বাড়ির ওই রাস্তাগুলো খুব বেশি একটা ভালো না, শ্মশান ঘাট আছে, শ্মশান ঘাটের সামনে দিয়ে যাওয়া লাগে, এখান দিয়ে যেতে আমার ভয় লাগে, তুই চল। ও একটা দৌড় দিয়ে বাড়ির দিকে চলে গেছে, মানে আমার সাথে কথা না বলে দৌড় দিয়ে চলে গেছে। আমি তো ওর পিছনে পিছনে যাইতে পারি না, কারণ আমার হাতে না আপনার পিঠাগুলো আছে পাতিলার মধ্যে। পরে কান্না করতেছে এখানে দাঁড়ায় দাঁড়ায়, আরও অন্ধকার হয়ে যেতেছে, মানে আস্তে আস্তে করে মাগরিবের আজান শেষ হয়ে গেছে, চারদিকটা আরও অন্ধকার হয়ে যাচ্ছে। চিন্তা করতেছি, এই অন্ধকার রাতের বেলায় আমি যদি বাড়িতে ফিরে যাই তালের পিঠা বোনকে না দিয়া, আম্মা তো আর আমার আস্ত রাখবে না, আমার মেরে ফেলবে। আর যাই হোক, যেটাই হোক, আমাকে তালের পিঠা নিয়ে আমার বোনের বাড়িতে যাইতেই হবে, কোনো উপায় নাই। তো এবার তালের পিঠা নিয়ে বোনের বাড়িতে রওনা দিছি। ভাগ্যে যা আছে তাই হবে, আমার বোনের তালের পিঠা দিয়ে আসবো। অন্ধকার রাত্রি, আর গ্রামের, এটা তো আমার গল্পটা আজ থেকে বহু বছর আগের, গ্রামের রাস্তাঘাটও খুব বেশি একটা ভালো ছিল না। বর্ষার সময় ছিল তো রাস্তার মধ্যে প্রচুর পরিমাণের কাদা আর বড় বড় গর্ত হয়ে আছে। আর আমাদের এলাকাটাও একটু অনুন্নত এলাকা ছিল, রাস্তাঘাট সবই ছিল মানে একেবারেই কাঁচা, কোনো পাকা রাস্তা ছিল না। তো যাইতেছি অনেকটা দূর যাওয়ার পরে হঠাৎ করে শ্মশানঘাটের কাছাকাছি এলাম। শ্মশানঘাটটা পার হয়ে যাব ঠিক এমন সময় দেখি শ্মশানঘাটের পাশে একটা লোক বসে আছে। লোকটা বসে আছে কীরকম? লোকটা একটা পাঞ্জাবি পরিহিত অবস্থায় আছে, মনে হলো যেন একটা পাঞ্জাবি পরা, এবং হিন্দুরা যেরকম পাঞ্জাবি পরে থাকে ঠিক ওই টাইপের একটা পাঞ্জাবি। তো আমি তখন চিন্তা করলাম যে এটা কে হতে পারে। প্রথমত লোকটাকে দেখে একটু সাহস পাইছি, অনেকটা জায়গায় হেঁটে আসছে, কোনো মানুষ টানুষ দেখি নাই, রাস্তাঘাটে কাদা, বৃষ্টি হয়েছে, যার জন্য মানুষ আর ঘর থেকে খুব বেশি একটা বের হয় নাই, সবাই যে যার ঘরে চলে গেছে। তো চিন্তা করলাম, ওই একটা লোক দেখলাম, ভিতরে একটু সাহস আসছে যে যাই হোক একটা লোক দেখছি, এই লোকটা যেহেতু এখানে আসে আমি ভালো করে যেতে পারবো। তখন আমি আস্তে করে পিঠাটা নিয়ে সামনে দিয়ে যাচ্ছি। ওই কাছাকাছি আসার পরে আমি সালাম দিলাম। আমার আবার করা আদেশ ছিল, হিন্দু হোক মুসলিম হোক যেই হোক, দেখলে যাতে সালাম দেই। তাই আমি সালাম দিলাম। সালাম দেওয়ার পরে আমারে বলে, এদিকে আয়, এমনি ডাক দিল। তো এদিকে বলার পরে আমি তখন মানে আস্তে আস্তে করে লোকটার সামনে যাচ্ছিলাম, কাছাকাছি আসলাম। আসার পর আমারে বলে, আমার একটা পিঠা দে। তাই আমি বললাম, পিঠা দিব না, কারণ আমার মা তো পিঠা বাইদা দিছে, আমার মা খুব শক্ত করে বেঁধে দিছে, যদি আমি পিঠা খুলি তাহলে আমারে মারবে। বাড়িতে গিয়ে যদি আম্মারে বলি যে আমি পিঠা খুলছি, আমার বোন যদি আম্মারে বলে দেয় পিঠার ব্যাগ খোলা ছিল, তাহলে আম্মা কিন্তু আমার মারবে, তাই আমি পিঠা খুলবো না। ওই নিয়ে আমার বলে, আমার একটা পিঠা দে, আমি একটু খাই। তাই আমি বললাম যে না, আমি দিব না, জোরাজোরি করতেছি। রাস্তা কিন্তু তখন অন্ধকার, রাত কিন্তু বেশি না, মাগরিবের পরে পরে আর কি। রাস্তাঘাটে তেমন কোনো মানুষ নাই, এক পাশটা খালি একদম মানে বিস্তৃত মাঠ, এবং আরেক পাশটার মধ্যে হচ্ছে গিয়ে আপনার শ্মশান ঘাট। আর শ্মশান ঘাটের পাশেই হচ্ছে একটা দিঘি আছে, বড় একটা দিঘি, দিঘির পারে শ্মশান ঘাট, আবার দিঘির ওই পারে একটা কালী মন্দির আছে। তে আমারে বলে দে, আমি বললাম না, দিব না। কথাবার্তা হইতে হইতে আমারে বলে দে, আমি তোরে রসগোল্লা দিব, এমনি বলতেছে। যখন বললো রসগোল্লা দিবে, আমি কিন্তু আবার রসগোল্লা প্রেমী ছিলাম, মানে রসগোল্লা খুব পছন্দ করতাম, মানে আর যাই হোক খাইবা না খাই, রসগোল্লা কিন্তু আমার খুব পছন্দের মুখরোচর খাবার ছিল। তো যখন বললো আমার রসগোল্লা দিব, আমি তখন রাজি হয়ে গেলাম যে আমার রসগোল্লা দিবে, আমি রসগোল্লা খাবো, আমার রসগোল্লা তো আমার খুব পছন্দের, তা আমি রসগোল্লা খাবো। তাই আমি বললাম যে যেভাবে বাঁধা আছে এইভাবে বাইধা দিবেন, নাহলে কিন্তু আমার আম্মা আমারে মারবে। বলে আচ্ছা ঠিক আছে, ওভাবেই বেঁধে দিব, দে। তো উনি তখন মুহূর্তের মধ্যে বাঁধনটা খুলে ফেললো এবং ভিতর থেকে 2টা পিঠা খাইলো।
2টা পিঠা খাইলো, পিঠাগুলো খুব বড় বড়ই ছিল। আরও যখন খাচ্ছিল আমি তখন টান দিয়ে নিয়ে গেছি যে আমি আর দিব না, আমার মা মারবে আমারে। তার খেলো না, হাসতেছিল। ওই লোকের হাসিটা একটু মানে অন্যরকম ছিল। দাঁতগুলো মনে হয় খুব ময়লা, মানে অনেক বছর ধরে মনে হয় দাঁত পরিষ্কার করে না, মাথার চুলগুলো ভীষণ এলোমেলো। তখন আমার কাছে মনে হলো আরে এটা তো মনে হয় একটা পাগল, এই পাগল কি আর আমার মিষ্টি দিব? তুমি কি করলাম তখন, করলাম কি যে না আমি মানে তখন বাইরে ফেলতেছি মানে ওই ব্যাগের মুখটা। এমন সময় হঠাৎ করে তার ময়লা হাত, মানে হাতে অনেক ময়লা, ময়লা হাতে 3টা রসগোল্লা আমারে বললো নে খা, ময়লা লেগে আছে। পরে আমি বললাম আপনার হাতে তো ময়লা, এই ময়লা হাতে আমার রসগোল্লা দিলেন, পাইলেন কই? আপনার কাছে তো কোনো বক্স নাই। পরে আমার বলে তুই খাবি? আমার খাবো। তা আমি করলাম কি, ওই হাত থেকে ওনার রসগোল্লাটা নিলাম, যে জায়গাটার মধ্যে ময়লা, চিমটি দিয়ে ময়লাটা ফেলে আমি 3টা রসগোল্লায় গোট 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 করে খেয়ে ফেলছি। রসগোল্লাগুলো খাইলাম, খাওয়ার পরে আমি তখন বললাম চলে যাই। বলে যা। তা আমি ওখান থেকে চলে আসছি, আমার বোনের বাড়িতে আসছি। আসার পরে বোন আমার বলে এত রাতের বেলায় কেন আসলি? তোর এত রাতের বেলা আসতে কে বলছে? এত রাতে আসলি কেন? মানে বকাবাদ্য করতেছে। আমি তো বোনের পায়ে ধরে বলতেছে আপুরে আমারে বলিস না আমি যে রাতের বেলা আসছি, এলে আম্মা আমারে মেরে ফেলবো। এরকম এরকম করে হাবিব আমার একটা ধোকা দিছে। আমি ভাবছিলাম দিনে দিনে আসবো, দিনে দিনে চলে যাব। তা হাবিব আমারে বলতেছে ও আমারে সাথে তোদের বাড়িতে আসবে। এই কারণে আমি হাবিবের সাথে মাঠে খেলছিলাম। পরে মাগরিবের পর ও আর আসে নাই। বোন না ভালো, আম্মারে বলিস না। তা আম্মারে বললে আম্মা আমারে মারবো। তা আমার বোন আমারে খুব আদর করতো। আমি বলে না বলবো না আম্মারে, আয় তুই আয়। তাই ঘরে গেলাম, হাত পা ধুইলাম, বোন আমারে খাইতে বলতেছে, কিন্তু আমার খাইতে ইচ্ছে করতেছে না, আমার পেটটা জানি কেমন ভরে আছে। আমি বলছি আমি খাবো না। আমার বোন আবার আমার খুব আদর করতো। তা আমারে বলে আমি যেদিন আমার বোনের বাড়িতে যাবো আমার বোন ওই দিন আমার সাথে ঘুমাবে, মানে দুলাভাইয়ের ওই দিন আর সাথে রাখবে না। তে বোন আর আমি একসাথেই ঘুমাইছি, দুলাভাই তখন তার বাবার সাথে ঘুমাইছে। রাত্র কয়টা বাজবে, আনুমানিক 12টা কি 1টার মতো বাজে। এমন সময় মানে আমার কাছে মনে হলো কে জানি আমারে ডাকতেছে। কণ্ঠটা কিছুটা আমার মায়ের মতো, মানে আমার আম্মার মতো। আমি বললাম আপু কে জানি আমারে ডাকতেছে রে, আমার কে জানি ডাকতেছে দরজায়। আমার বোন বলে ধুরো কে তোরা ডাকবি, তুই ঘুমাতো। হঠাৎ করে দেখি আবারও ডাকের শব্দ। 2বার যখন ডাক দিল তখন আমি উঠে বসে আছি। আপু আমারে ডাকতেছে বাইরে, মনে হয় আম্মু আসছে আমার খোঁজার জন্য, মা মনে হয় আসছে। আমার বোন তখন কিছুটা ঘাবড়ায় গেছে যে কি হইল। পাশের রুম থেকে আমার দুলাভাইরে ডাক দিয়ে আনছে। দুলাভাইও আসছে, এসে আমারে বলে কি হয়েছে নাসিম? এই দুলাভাই আসার পরে আমার পেটের ব্যথা শুরু হয়েছে। আইরে পেটের ব্যথা, আমি তখন বমি করতেছি, পেটের ব্যথায় বমি করতেছি। আর বমিতে আমার মানে একদম নরম কাদামাটি আছে না, নরম কাদামাটি বেরোইতেছে আমার বমির সাথে, মানে বমি করতেছে একেবারে নরম কাদামাটি। আমার বোন তো এটা দেখে অবাক, কিরে আমার বলে তুই মাটি খাইলি কেন? তোর মাটি খেতে কে কইছে? তুই মাটি খাইলি কেন? আমি মাটি খাই নাই। আমার বোনের বলতেছে আমি মাটি খাই নাই। রাতের মধ্যে আমার অবস্থা খারাপ হয়ে গেল, মানে ভীষণ রকমের খারাপ। আমার বোনের বাড়ির পাশেই হচ্ছে একটা ফার্মেসি ছিল, ওই ডাক্তার আবার ওই ফার্মেসিতে থাকতো। আমার বোন জামাই আমার নিয়ে তাড়াতাড়ি ফার্মেসির দিকে গেল। ফার্মেসির ওই ডাক্তারে ঘুম থেকে জাগাইলো, জাগায় বললো যে আমার শালা আসছে, এই অবস্থা। তো ফার্মেসির লোকটাও তখন কিছু ওষুধ দিল, ওইগুলো খাইলাম, ভালো হইলাম না। সকালবেলা আমি চোখ মেলতে পারি না, মানে খুব খারাপ অবস্থা। আমার দুলাভাই তখন আমার আম্মারে আর আব্বারে খবর দিল। আমার আম্মা আব্বা আর আমার দাদি তাড়াতাড়ি চলে আসছে আমার বোনের বাড়িতে। আসার পর আমার আব্বা আমার খুব আদর করতো। আব্বু মাথার কাছে বসে বলতেছে নাজিমুদ্দিন কী হয়েছে বাবা, কি খাইছো তুমি? ওই যে আমি মাটি খাইছি। পরে আমার বোন বলতেছে এত বড় একটা ছেলে মাটি খায়, একটা ছেলেকে মাটিকে তুই মাটি খাইলি কেন, তুই মাটি কেন খাইলি? আমরা আব্বা যখন ধমক দিতেছে আমি তখন আমার আব্বার দিকে তাকায় আছি। তাও আব্বারে মোটামুটি কিছু কথা বলতাম, কিন্তু মার কাছে কোনো কিছু শেয়ার করতাম না, ভয় পাইতাম। মা চলে যাওয়ার পরে আমি আব্বারে বলতেছি আব্বা আমি তো মাটি খাই নে, আমি রসগোল্লা খাইছিলাম। আব্বা আমারে বলে রসগোল্লা খাইছো, তোমার রসগোল্লা কে দিছে? আমি বললাম পুরো ঘটনাটা খুলে বললাম, এমনি এমনি একটা লোক আমাকে দিছে। তা আমার আব্বা তো আলেম মানুষ ছিল, হুজুর মানুষ, উনি মোটামুটি অনেক কিছুই বুঝতো আর কি। অনেক ঘটনা আছে আমার আব্বার জীবনে, ওইটা পরে বলবো। তো আমার আব্বা মোটামুটি কিছুটা বুঝে গেছে, বুঝে মানে আমাকে বলো হা কর, আমি হা করছি। আমার আব্বা নাক দিয়ে আমার মুখ থেকে নিঃশ্বাস নিল, মানে নিঃশ্বাসের ঘ্রাণ নিল, গন্ধ নিয়ে আমার আব্বা মুহূর্তের মধ্যে বমি করে দেওয়ার মতো অবস্থা। আমার আব্বা তখন বলতেছে, আমার আম্মারে বলতেছে ওরা এখানে রাখা যাবে না, ওর কি সমস্যা হয়েছে আমি বুঝছি, ওরা বাড়ি নিয়ে চলো। আমার মা বলেছিলেন হাঁটতে পারে না, বাড়ি যাবে কেমনে? আমার আব্বা বলে আমি রিক্সায় খবর দিই। তো রিক্সা যোগে আমার বোনের বাড়ি থেকে আমার আব্বা তখন আমাদের বাড়িতে আনছে। আমাদের বাড়িতে সামনে এসে আমার আম্মাকে বলতেছে তুমি নাইমা চলে যাও, আমি ওরে নিয়ে আরেক জায়গায় যাব। আমার মা বলতেছে ওরে নিয়ে তুমি এখন কই যাবা এই রাতের বেলায়, আরে সরি এই দিনের বেলায়?
তুমি মসজিদে যাবা না, জোহরের নামাজ পড়াইবা না? আমার আব্বা বললো পরে। আমার আব্বা তখন আমার একটা কবিরাজের বাড়িতে নিয়ে গেল। কবিরাজের বাড়িতে নিয়ে যাওয়ার পরে কবিরাজের সামনে আব্বা আমাকে বসাইছে। বসানোর পরে কবিরাজে বলতেছে, তোমার ছেলেরে জিনে মাটি খাওয়াই দিছে, জিনে তোমার ছেলেকে মাটি খাওয়াই দিছে, এবং ওই জিনটা সারাক্ষণ তোমার ছেলেকে নজরে রাখতেছে। তুমি যে আমার বাড়িতে আসছো এবং ওই পিছে পিছে আসছে। আমার আব্বা বলে আমিও বুঝতে পারছি কিছুটা যে এরকমই হবে। তখন আমাকে তাবিজ পরাইলো, আমার হাতে তাবিজ দিল, দোয়া দরুদ পরাইলো, পানি পরা দিল, দিয়ে বলতেছে কয়েকটা দিনের জন্য ওরে বাড়ি থেকে বাইরে দিও না, 2-3টা দিন বাড়ির মধ্যে আটকায় রাখো, 2-3 দিন পরে স্কুলে পাঠাইও, এখন পাঠাইও না। কবিরাজের বাড়ি থেকে তখন আমি আমার বাড়িতে গেলাম। আমার বাড়িতে যাওয়ার পরে আমার মা, আমার বাবা, আমার দাদি, মানে সবাই আমাকে খুব, আমার বড় বোনও তখন চলে আসছে আমাদের বাড়িতে আমার এই অবস্থা দেখে। আমার বড় বোন সহ সবাই আমাকে পাহারায় রাখছে, মানে আমি কোথায় যাই, কি করি, মানে সারাক্ষণ আমাকে নজরে রাখতেছে, সারাক্ষণ নজরে রাখে। তো এরকম অনেকক্ষণ, মানে অনেকটা এখন কেটে গেল। কেটে যাওয়ার পরে একটা পর্যায়ে প্রায় 3 দিন কেটে গেছে। আমি 3 দিন ঘরের মধ্যে বাইরে যেতে পারি না। 3 দিন পরে আমাকে তখন স্কুলে মানে পাঠালো আমার আব্বা, যে স্কুলে যা। আবারও স্বাভাবিকভাবে স্কুলে যাই আসি, এই সমস্যাটা কিন্তু আর হচ্ছে না, মানে মোটামুটি এই সমস্যা থেকে আমি বেঁচে গেছি। এভাবে প্রায় আপনার 7 মাসের মতো কেটে গেছে, মেবি এরকম হবে, আমার তো কাউন্ট করা নাই, 6-7 মাসের মতো হবে, ছোটোবেলার ঘটনা। তো 6-7 মাস পরে কি হলো, আমাদের বাজারে একটা অনেক বড় বাজার আছে, গরু বাজার, ওইটা মানে প্রচুর বড় বড় গরু ওঠে। তো কয়েকটা দিন কিন্তু আমি আর হাবিবের সাথে কথা বলি নাই। রাস্তাঘাটে হাবিবকে দেখলে আমি ওর সাথে কথা বলতাম না, ওরে দেখলে আমি লুকিয়ে যেতাম, আমি ওর সাথে কথা বলতাম না, ওই যে আমার সাথে বেইমানি করছে এই কারণে। তো ইতিমধ্যে ওর সাথে আবার কথা বলতে শুরু করছে, এই কিছুদিন ধরে কথা বলি। একদিন বিকেলবেলা, বিকেল না প্রায় 2টার মতো বাজে, 1টা কি 2টার মতো বাজে, স্কুল থেকে চলে আসছে ওই দিন, কী কারণে জানি চলে আসছে। হাবিব ওই দিন স্কুলে যায়নি। তা হাবিব কই জানি যাইতেছে, আমার বলে গরুবাজার যাবি? আমি বললাম যাবো। আমার বলে যাবি গরুবাজার? আমি বললাম যাবো। বলে আমি বলে আম্মারে বইলে আসি, কারণ আম্মারা না বলে তো আম্মা বকা দিব। তো এখানে গিয়ে আমার আম্মারে তখন বললাম, আম্মা আমি হাবিবের সাথে গরুবাজার যাব। আমার আম্মা বলে কোনো দরকার আছে, গরু পাড়া দিব। আমি বলছি না আমি যাব, মানে কান্নাকাটি করতেছে। তো দাদি বলতেছে, ছেলেটারে এরকম মেয়ের মতো করে বড় করিস না, ছেলের মতো করে বড় কর, ও গরুবাজার যাইতেছে যাইতে দে। তো তখন হলো কি, আমার মা বলে আচ্ছা যাবি যখন, আমার মানে 3য় নাম্বার বোন, যেটা আমার 3য় বোনের আবার মানে বোন জামাইয়ের শ্বশুরের দোকান আছে, মানে আমার বোনের শ্বশুরের দোকান আছে গরুবাজারের ওখানে। তা আম্মা করলো কি, ওই সময় কিন্তু 500 টাকার অনেক দাম, মানে অনেক মূল্য। আম্মা আমারে 500 টাকা দিল, দিয়া বললো এই টাকাটা তোর বোনের শ্বশুরের দোকানে যায়, তোর বোনের শ্বশুরের হাতে দিবি, খবরদার অন্য কারো হাতে দিবি না কিন্তু। আর টাকা যাতে হারায় না যায়, সাবধান, তোর কিন্তু মাইরা ফালাবো, টাকা যদি হারায় যায় তোর কিন্তু আম্মু মারবো। না মা, টাকা হারাবে না। এবার টাকাটারে পকেটে নিলাম, নিয়া হাবিবের কাছ থেকে কিন্তু টাকার কথা বলি নাই। এরকম করে যাইতেছি, এমন করতে করতে বাজারে ঢুকছি। বাজারে ঢুকার পরেই, তখন তো দুপুরের পরে আর কি, দিনের বেলা ঢুকার পরে আমার বোন জামাইয়ের ওই দোকানের দিকে, মানে বোন জামাইয়ের বাপের দোকানে দিয়ে গেলাম, মানে আমার বোনের শ্বশুরের দোকান। ওই দোকানে যেয়ে দেখি আমার বোনের শ্বশুর নাই, ভাত খাইতে না গেছে, না জানি কই গেছে। দোকানে আরেকটা ছেলে বসে আছে, ওই বলে নাজিম তুমি আইসা বসো, উনি কই জানি গেছে, আসবো। অনেকক্ষণ ধরে বসে আছি, ভাল লাগতেছে না, উনি আসে না। তে আমার বন্ধু হাবিব আমারে বলে চল আমরা একটু বাজার থেকে ঘুরে গেড়ে আসি, এর মাঝে উনি চলে আসবে। তো চিন্তা করলাম ঠিকই, বসে থাকতে থাকতে ভাল লাগে না, একটু হাইটা টাইটা আসি তাহলে ভাল লাগবে। পরে বন্ধুর সাথে কথা বলতে বলতে আমি দোকান থেকে বেরিয়ে গেছি। দোকান থেকে বেরিয়ে মানে তখন গেলাম একটা জায়গায়, গেলাম ওখানে জাদু দেখায়। তা হাবিব আমারে বলে চল চল বন্ধু দুজনে মিলে জাদু দেখবো। তা আমার আবার এই জাদু ফাদু ভাল লাগে না, তে আমারে নিয়ে গেছে, জোর করে নিয়ে গেছে। আমার হাতে কিন্তু তখন এই হাতে তাবিজ ছিল। তাবিজটা আমি তো ছোট মানুষ, ওই পড়ছিলাম এখানে, কিন্তু এটা পড়তে পড়তে এই জায়গায় চলে আসছে, মানে হাতের এখানে চলে আসছে তাবিজটা। অনেক দিন ধরে তাবিজ পড়তেছি, একটাই তাবিজ। তারপরে হইল কি আপনার জাদু দেখার জন্য ও আর আমি সামনে বসছি, মানে জাদুঘর যে বসে আছে জাদুঘরের সামনাসামনি আমি বসছি, 2 বন্ধু মিলে জাদু দেখতেছি। এখন ইতিমধ্যে মানে জাদুঘর জাদু দেখানোর সময় বলতেছে হাতের বাঁধন খুলে দেওয়ার জন্য। হাতের বাঁধন খুলে দেওয়ার জন্য কারো শরীরে যদি তাবিজ থাকে তাহলে তাবিজটা যাতে খুলে আপাতত সাইডে রাখি, তাবিজটা যাতে আপাতত খুলে সাইডে রাখি, শরীরে যদি কারো তাবিজ থাকে অথবা হাতের মুঠ থাকলে মুঠ যাতে খুলে দেই, এটা জাদুঘর বলতেছে। এটা বলার পরে আমার বন্ধু হাবিব বলতেছে নাজিম তোর হাতে তাবিজটা খুলে ফেল, কবিরাজ না বলছে তাবিজ থাকলে সমস্যা হবে। আমি বললাম তাবিজ খুলে ফেলে আম্মা আমার মাইরে ফেলাইব। ও আমারে বলে আচ্ছা তাবিজটা খুলে সাইডে রাখ, এরপরে না হয় আবার পুরিস যাওয়ার সময়। তো ঠিক আছে।
তাবিজটা খুলে সাইডে রাখছি, মানে ওখানে অনেক মানুষ আছে, মানুষের পাশে রাখছি। এবার দুই বন্ধু মিলে জাদু দেখতেছে, উনি জাদু দেখাইতেছে, দেখতেছে ভালোই লাগতেছে। অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 2-3 ঘন্টা পার হয়ে গেছে, আমরা এখানে বসে বসে জাদু দেখতেছি। হঠাৎ করে দেখি যে আমার তাবিজটা নাই, মানে তাবিজটা যেখানে রাখছিলাম ওই জায়গার মধ্যে তাবিজটা নাই। এখন তাবিজ নাই দেখে তো আমি পাগল হয়ে গেলাম, হায় হায় এইখানেই তো তাবিজ রেখেছিলাম, এখন যে তাবিজ নেই। আমি আমার বন্ধুরে বললাম, তাবিজ তো এখানে রাখছি, তাবিজ যে নাই। আমার পকেটে হাত দিয়ে দেখ, না কিনে পকেটে রাখছিস। পকেটে হাত দিয়ে দেখি আমার পকেটে টাকাও নাই, পকেটে টাকাও নেই। আমি বললাম, হাবিব সর্বনাশ হয়ে গেছে, আমার পকেটেও টাকা নাই। আমার বলি, কি বলিস, তোর পকেটের টাকা কে নিবি? আমি বলছি, মনে হয় পকেট মারি নিয়ে গেছে। এরকমও হতে পারে, বাজারে তো পকেট মারি থাকে, তা পকেট মারি নিয়ে গেছে। আমি কান্না করতেছি, আমি বাড়ি যাব না, আমি বাড়ি যাব না, আমি কান্না করতেছি। আমারে বলতেছে, আরে বাড়ি চল তো, বাড়ি চল, কিচ্ছু হবে না, বাড়ি চল। আমি বাড়ি যাব না, মানে আমিও কান্না করতেছি, আমি বাড়ি যাব না, বাড়ি গেলেই তো আম্মা আমারে মারবে, টাকাও হারাই ফেলছি, তাবিজও হারাই ফেলছি, তে আম্মা আমারে মারবে, আমি যাব না, মানে আমি যাবই না, এরকম পরিকল্পনা। তো আমারে বলে, তুই চল তো, মানে অনেক বুঝে শোনায়া আমার নিয়ে আবার বাড়ির দিকে রওনা দিছে। যাইতেছি আর চিন্তা করতেছি কি করব, বাড়িতে গেলেই তো আম্মা আমারে মারা শুরু করবে। 500 টাকা হারাই ফেলছি, তাবিজটাও হারাই ফেলছি, আম্মা তো আমাকে আস্ত রাখবে না, আজ আমার বাড়ি গেলে খবর আছে। এরকম করে হাঁটতে 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 হঠাৎ করে আমার পাশের দিকে হাবিব নেই। দুইজনে একই সাথে হাঁটতেছিলাম, একইভাবে হাঁটতেছিলাম, হঠাৎ করে দেখি ও পাশে নেই। কিরে, ও কই গেল? আমার পাশেই তো দাঁড়িয়েছিল, একটু আগেও দেখলাম আমার পাশে দাঁড়িয়ে আছে, এখন দেখি ও নাই। হায় হায় আল্লাহ, ও কোথায় গেল? ডাইনে বামে এদিকে সেদিকে বিভিন্ন দিকে ওরে খুঁজতেছি, না ও নাই, নেই কোথাও নাই, ওরে আর আমি পাচ্ছি না। তখন আরও মন খারাপ হয়ে গেল, আল্লাহ ও কোথায় চলে গেল? আস্তে আস্তে করে সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, অন্ধকার হয়ে যাচ্ছে। কান্না করতেছি, কান্না করতেছি, কান্না করতে 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 বাড়ির পথে হাঁটতেছি। কিন্তু ভাই ওই দিন আর আমার বাড়ির পথ শেষ হয় না। আমি হাঁটতেছি হাঁটতেছি, পথ আর শেষ হয় না, মানে হাঁটতে 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 আমি পথ শেষ করতে পারি না, মানে পথ হারাই ফেলছি। এবং হাঁটতে হাঁটতে কোন পথে আসছে আমি নিজেও জানি না। একটা গাছের নিচে বসে বসে তখন কান্না করতেছি, রাত হয়ে গেছে, কান্না করতেছি কান্না করতেছি, বসে আছে, কোনো মানুষ নাই। আমি এটা কোন জায়গায় আসছি আমি তা নিজেও জানি না, হাবিবরেও দেখি না, আমিও নাই, মানে এক অন্যরকম অবস্থা। ওইখানে বসে বসে কান্না করতেছি। তো কান্না করতে 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 অনেকক্ষণ পরে হঠাৎ করে দেখলাম একটা লোক আসতেছে। আইসা আমারে বলে, লুঙ্গি পরা। আমার বলে, এই ছেলে তোর বাড়ি কই? আমি তখন বললাম, অমুক জায়গায় আমার বাড়ি, আমার বাবার নাম অমুক। তারপরে বলে, হিনে বসে কান্না করতেছিলি কেন? আমি বললাম, আমি বাড়ি যাব, কিন্তু বাড়ি যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না। বলে, বাড়ি যাবি, চল তোরা বাড়ি দিয়ে আসি। তেন আমার বাড়ির দিকে উনি আমাকে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে। পরে আমি লোকটারে বলতেছি, আমি বলে, কান্না করিস কেন, এখন কেন কান্না করিস? বাড়ি গেলাম আম্মা আমারে মারবো, আমার হাতে একটা তাবিজ ছিল, তাবিজটা হারাই ফেলছি, আমার কাছে 500 টাকা ছিল, টাকাটাও হারাই গেছে, তা বাড়িতে গেলে আম্মা আমারে মারবো, আমি এখন কি করব? লোকটা আমারে বলতেছে, আমি তোর তাবিজও দিব, তোরে 500 টাকাও দিব, কিন্তু একটা শর্ত আছে। আমি বললাম, শর্ত? কিসের শর্ত? আর আপনি আমারে কেন দিবেন? পরে বলে, দিব, ওই যে তুই কান্না করতেছিস, কিন্তু শর্ত হচ্ছে আমি যে তোর টাকাটা আর তাবিজটা দিব, এটা কিন্তু কাউরে বলা যাবে না, কাউকে বলতে পারবি না। যদি বলিস তাহলে তোর মুখে রক্ত উঠে তুই মারা যাবি, তোর মুখে রক্ত উঠে তুই মারা যাবি, তোর বড় ক্ষতি হয়ে যাবে, কাউকে বলতে পারবি না। তোর সাথে আমার দেখা হলেও কাউকে বলতে পারবি না, আর এই তাবিজ যে আমি তোরে পড়াই দিব, টাকা যে আমি তোরে দেবো, সেটাও বলতে পারবি না। আচ্ছা ঠিক আছে, আমি কাউরেই বলবো না। বলে, বলবি না? তো আমি বললাম, জি বলবো না। মুহূর্তের মধ্যে লোকটা মনে হলো আমাকে সেই তাবিজটি পকেট থেকে বের করে দিল, আর আমার আম্মা যে টাকাটা দিছে এরকমই পুরনো একটা 500 টাকার নোট আমারে দিল। দিয়া বলতেছে, কাউরে বলবি না? আমি বললাম না। এমন করতে করতে হাঁটতে হাঁটতে আমাদের পুকুর ঘাটে চলে আসছে। হঠাৎ করে পুকুর ঘাট দেখে আমি চিনে গেছি। তে আমারে বলে, যা বাড়ি যা, যদি কাউরে বলিস তাহলে কিন্তু খবর আছে। আমি বললাম, বলবো না। বাড়িতে আসছি তা আম্মা চিল্লি আমার সাথে খুব বকাবাদ্য করতেছে, তুই নাকি হাবিবের সাথে গেলি, হঠাৎ করে হাবিব রে পালাই, তুই কই উদাও হয়ে গেলি, কই গেছিলি? আম্মা আমার বকাবাদ্য করতেছে, আমি কিছু বলি না। আব্বা তখন আসছে রাতের বেলা, আব্বা আবার আমার খোঁজার জন্য বাজারে চলে গেছিল, যেটা হাবিব বাড়িতে এসে বলছে যে নাজিম জানি কই চলে গেছে, নাজিম আমার সাথে নাই। তা আব্বা আমার খোঁজার জন্য বাজার গেছে, বাজার থেকে এসে আমার বলতেছে, তুই কই গেছিলি রে? আমি বললাম, আব্বা আমি কোথাও যাই নাই তো, আমি রাস্তা ভুলে গেছি। তো আমার আম্মা বকাবাদ্য করতেছে, আব্বা বলতেছে, না ওরা বই কোন, আচ্ছা ঠিক আছে। আমার আম্মা বলে, তুই নাকি টাকা হারাই ফেলছিস, তাবিজ হারাই ফেলছিস। আমি বললাম, তোমারই মিথ্যা কথা কইছে হাবিব, এ টাকা হারাই নেই, যে টাকা আর এই দেখো তাবিজ, আমি হারাই নেই। আমার মা তখন বলে, আমার আব্বা তখন বলতেছে, দেখছো হাবিব ছেলেটা বয়স কম, ছোট, কত চালাক, মানে দুইটা একসাথেই চলে, একসাথেই খেলে, একসাথেই স্কুলে যায়, এ বাসায় মায়ের খাওয়ানোর জন্য। আমার মনে হয় তুমি হাবিব ছেলেটাই মিথ্যা বলছো, আমার ছেলের মনে হয় রাইখাও চলে আসছে, এত বড় মিথ্যা বললো, পকেটে টাকাও আছে, হাতে তাবিজও আছে, ছেলে এসে মিথ্যা বললো।
আমি আর কিছু বলি না। আমি তো জানি হাবিব সত্য কথা বলছে। রাতের বেলায় খাইছি, খাই আমি ঘুমাইছি। এই ঘুমানোর পরই লোকটার আবারও স্বপ্নে দেখি। লোকটারে স্বপ্নে দেখি, স্বপ্নে আইসা আমারে বলে, তুই কাউরে বলিস নাই, অনেক ভালো করছিস, অনেক ভালো করছিস, আমি তোরে খাওয়াবো, তুই খাবি? যেমন খাবো না। রাতের বেলা এসে আমার সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলে আমি যে তুই যে আমাকে স্বপ্নে দেখছিস এটাও কিন্তু কাউকে বলতে পারবি না, বললে তোর ক্ষতি হবে। আমি আচ্ছা ঠিক আছে বলবো না। এই লোকটার কথা আমি আর কারো কাছেই বলি না। এই যে লোকটার সাথে আমার অদৃশ্য দেখা, লোকটার নাম ওসমান। উনি আমাকে নামও বলেছে, ওনার নাম ওসমান। তে আমার সাথে মাঝে মাঝে ধরেন আমার সাথে যখন কেউ থাকে না, আমি যখন একা থাকি, হুট করে কোত্থেকে জানি আসে। উনি হঠাৎ করে আসে, আইসা আমার সাথে একটু একটু কথা বলে আবার চলে যায়। আবার এরকমও হয় যে আমি ওনার সাথে কথা বলতেছি, আশেপাশে অনেক মানুষ হেঁটে যাচ্ছে, ওনারা কিন্তু কেউ দেখে না, আমিই দেখি। তা আমি বুঝি উনি আমার সাথে আছে। তো একটা মজার বিষয় হলো কি, উনি আমার সাথে সাথে এটাও হইতো, আমি হাতের লেখা লিখতাম না। ধরুন স্কুলে যাইতেছি, হাতের লেখা লিখি নেই, একা একা যেতে কান্না করতেছি। আমি বললাম আমি তো হাতের লেখা লিখি নাই। পরে আমার বলে তোর হাতের লেখা লেখা হয়ে গেছে, কাগজ খুলে দেখ। কাগজ খুলে দেখি ঠিকই আমার হাতের লেখা হয়ে গেছে। আমি কিন্তু হাতের লেখা লিখি নাই, হোম রাইটিং যেটাকে বলে লিখি নাই, লেখা হয়ে গেছে। এখন আবার এরকম এগুলো আসলে কীভাবে বলবো, ম্যাডামকে দেখালে ম্যাডাম আমারে মারতো না, আমি পড়া পারতাম না। এই পড়া একটা মুখস্থ, একটা কবিতা আমাদেরকে মুখস্থ দিতাম, পারতাম না, আমি কান্না করতাম। আমারে বলতো তুই টেনশন করিস না, তুই পারবি, যা তুই পারবি, যখন ম্যাডাম তোরে জিজ্ঞেস করবো আমি বলে দিব। তাই ম্যাডাম যখন আমার জিজ্ঞেস করতো, ফটফট ফটফট করে আমার মুখ থেকে সব বেরিয়ে যেত। আমি কেমনি বলতাম আমি নিজেও জানতাম না, আমি সব বলে ফেলতাম। ম্যাডাম বলতো গুড বয়। পরীক্ষা আসতো, এগুলো আমার বাস্তব জীবনের কথা। পরীক্ষা যখন আসতো আমি লিখতে পারতাম না। পরীক্ষা আসছে তো আমি লিখতে পারতেছি না, লিখতে পারতেছি না, আমি তো পারি না। আবার হুট করে এই কলম দিয়ে আমি লিখে শুরু করি, কী লিখে আমি নিজেও জানি না। আমি যে লিখতেছি মনে হয় যেন আমার হাত অন্য কেউ নাড়ায় দিতেছে, আমি লিখে ফেলি, ভালো রেজাল্ট করি। এই করতে করতে এই ওসমান খুব কম সময় আমার ভিতরে ঢুকে যায় এবং আমার সাথে তার খুব ছোটোবেলা থেকে আমার যখন বয়স কম তখন থেকে তার সাথে আমার ভীষণ রকমের বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক শুরু হয়। আমাকে খুব ভালোবাসে, সবসময় চোখে চোখে রাখে, কোথায় যাই কী করি সারাক্ষণও আমার সাথে আছে। বিশ্বাস করেন এই যে একটা জিন আমার সাথে আছে, এটা আমি কাউরিই বলতাম না, না আমার পরিবার পরিজন, আমার বাবা মা, কারো কাছেই না। কারণ সে আমার এমন সব উপকার করতো যেটা আসলে ভাষায় বলে প্রকাশ করার মতো না। এই করতে করতে বহু বৎসর কেটে যায় আমার জীবনে, ওই আমার সাথেই থাকে। আমার বন্ধু হাবিবরও আমি কোনোদিন ওর কথা বলি নাই, কারণ ও বলছে ওর কথা বললে আমার ক্ষতি হবে, রক্তবমি হবে, মারা যাবে, আর ও আর আমার কাছে আসবে না। এখন ও আর আমার কাছে না আসলে তো আমি পারবো না। আরেকটা কথা বলি, ফুটবল খেলতে গেছিলাম, তখন আমি ক্লাস 9-এ পড়ি, বুঝুন কত বড় হয়ে গেছি। ফুটবল খেলতে গেছিলাম, ও আমারে বলে ফুটবল খেলতে যাওয়ার সময় যাবো আর কি, হসট খাইছিলাম রাস্তার মধ্যে, আমার পায়ের মধ্যে ব্যথা পাইছি। তাই হঠাৎ করে ও আমার কাছে আমি ওর উপস্থিতি বুঝতে পারতাম। আমারে বলে আজকে খেলবি কেমনে, তোর না পায়ে ব্যথা পাইছিস? তাই আমি বলতেছি আমি তো আজকে ঠকে যাবো। বলে না, তোরে জিতাই দিব আজকে। তো আমি ফুটবল খেলতাম ভাই, আমার পায়ে ব্যথা, আমি কি খেলতাম আমি নিজেও জানি না। আমি একা 6টা গোল দিই, গোল দিই। আমার খেলা দেখে আশেপাশের দর্শকরা সবাই অবাক, আরে ও এমনি কেমনি খেলে। পুরো এলাকাতে স্পোর্টসের দিক থেকে আমি এগিয়ে, পড়াশোনার দিক থেকে এগিয়ে, সর্বদিক থেকে আমি ভালো, এতটাই ভালো যা বলার মতো না। কিন্তু কিভাবে এতটা ভালো খেলি, কিভাবে এত ভালো রেজাল্ট করি, কিভাবে এগুলো কী করি তা নিজেও জানি না। কিন্তু সবার কাছে আমি ভীষণ রকমের ভালো। প্রত্যেকে বলে যে নাজিমউদ্দিন অনেক ভালো স্টুডেন্ট। আমার আব্বা আমাকে নিয়ে গর্ব করে। নামাজ কালামও পড়ি, রোজাও থাকি, দিনের পথেও চলি, সর্বদিক থেকে আমি খুবই পারফেক্ট, একদম ভালো একটা ছেলে প্রত্যেকের মুখে আমাদের গ্রামে। এই করতে করতে তখন আমি এসএসসি পরীক্ষা দিয়ে ফেলি। এসএসসি পরীক্ষাতে আমি ভীষণ ভালো রেজাল্ট করি। আপনি বিশ্বাস করবেন আমি একটা কলমও পড়তাম না। আমার আব্বা সবার কাছে বলতো আমার ছেলের মেধা অনেক ভালো, প্রত্যেকের কাছে হেঁটে হেঁটে বলতো আমার ছেলের মেধা অনেক ভালো, ও খুব ভালো ছাত্র, ও পড়াশোনা করা লাগে না, এমনিই ভালো রেজাল্ট করে। আমার ছেলের মেধা ভীষণ রকমের ভালো, ও পড়াশোনা করা লাগে না, এমনিই ভালো রেজাল্ট করে। আব্বা সবার কাছে হাইটে হাইটে বলতে যে আমি পড়াশোনা করি না, কিন্তু আমার রেজাল্ট হয় চমৎকার রেজাল্ট, অনেক ভালো রেজাল্ট হয়। আব্বা তো এটা নিয়ে গর্ব করতেছে যে আমার ছেলের রেজাল্ট অনেক ভালো করতেছে। তা আমি আর এই বিষয় নিয়ে কারোর সাথে কোনো কথা বলি না। এভাবেই তখন আমার দিন রাতগুলো পাস হইতেছে, চলতেছে। এরকম করতে করতে কলেজ জীবন শেষ করলাম কিন্তু। এবং কি পড়ছি আমার যদি কেউ প্রশ্ন হাতে নিয়ে জিজ্ঞেস করতো যে নাজিমউদ্দিন এই প্রশ্নের উত্তরটা তুমি কি দিছো বলো তো, আমি না পারবো না। প্রশ্নের উত্তর আমি কি দিছি এটা আমি বলতে পারবো না। আর সেই সময়তে আমি আমাদের এলাকাতে মনে হয় একমাত্র ব্যক্তি যে কিনা এসএসসি পাস করছি।
এর আগে আমাদের গ্রামের কেউ মনে হয় এসএসসি পর্যন্ত পড়ে নাই, কারণ আমাদের গ্রামে অতটা শিক্ষিত মানুষ ছিল না। মানে আমি এসএসসি পাস করছি, আমার নামে আমাদের গ্রামের মানুষ, অন্যান্যরা মানুষ মিষ্টি কিনে মানুষকে খাওয়াইতো। আমি এসএসসি পাস করছি, তারপর আমি কলেজে ভর্তি হয়েছি। আমাদের গ্রাম থেকে অনেক দূরে একটা কলেজে তখন ভর্তি হয়েছি। তো সেই কলেজে আসা যাওয়া, মানে যাওয়া আসার জন্য আমার খুব ঝামেলা হয়ে যেত। যে সাইকেল দিয়ে বাড়ি আসতাম, আবার কলেজ যেতাম, অনেক দূরে ছিল। পরে আমার আব্বা করলো কি, আব্বার ওইখানে এক পরিচিত লোক আছে, আব্বার কেমন জানি দুঃসম্পর্কে নানা হয়, ওই নানার বাড়ির ওখানে। আমার আব্বা তখন ওই একটা বাড়িতে আমার ঠিক করে দিল, ওই বাড়িতে তুই থাকবি, ওই বাড়িতে থাকবি এবং ওই বাড়িতে থেকে তুই কলেজে পড়াশোনা করবি। তো আব্বা আমারে আবার মানে ওই পরিবারে টাকা দিত, যে আমার খাওয়াইতো, আমি থাকতাম। কিন্তু এরকম না যে আমি লজিং থাকতাম, তাদের কোনো বাচ্চা কাচ্চা পড়াইতাম তা নয়। আমার একটা ঘর দিছে, ওই ঘরে আমি থাকতাম, পড়তাম এবং কলেজে যাইতাম। তো এরকম করে কলেজে যাতায়াত করতে করতে ওই কলেজেরই একটা মেয়ে, যার নাম হচ্ছে আখি নামের একটা মেয়েরে তখন আমার খুব ভালো লেগে যায়। মেয়েটাও দেখতে খুব সুন্দরী ছিল। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, আমি কিন্তু দেখতে শুনতে খুব বেশি একটা ভালো ছিলাম না, আমি অনেক খাটো ছিলাম এবং চেহারাও আমার খুব বেশি সুন্দর ছিল তাও কিন্তু না, মোটামুটি ভালো ছিলাম না আর কি, চেহারা চুরুত খুব একটা ভালো না। তারপরে ওই আখি নামের মেয়েটারে আমার তখন ভালো লাগে। মেয়েটা আমার থেকেও 1 হাত লম্বা হবে, যথেষ্ট লম্বা, ফর্সা, সুন্দরী, দেখার মতো একটা মেয়ে। তা আমি আমার বন্ধুদেরকে বলি যে মেয়েটার আমার ভালো লাগে, তাই এত সুন্দর একটা মেয়ে আমার যদি গার্লফ্রেন্ড হতো। আমার বন্ধুরা আমারে বলে, এই মেয়ে তোরে কোলে নিয়ে হাঁটবে, টেনশন করিস না, ওরে বিয়ে করলে তোর জন্য ভালোই হবে। ওই তোরে মা যেরকম সন্তানরে কোলে নিয়ে হাঁটে, এই মেয়ে তোরে ওভাবেই কোলে নিয়ে হাঁটবে, এটা তোর জন্য খুব ভালো। তখন আমি লজ্জা পাইতাম, মানে বন্ধুদের কথা শুনে অনেক লজ্জা পাইতাম যে ওরা আমার এরকম করে বলে, এত সুন্দর একটা মেয়ে আমি প্রেম করবো, ভালোবাসবো, তে আমারে বলে মেয়ে নাকি আমার কোলে নিয়ে হাঁটবে, এটা কেমন কথা। খুব খারাপ লাগতো ভিতর ওদের কথাবার্তাগুলো শুনে। তারপরেও ওইভাবে করি। তের করতে করতে একটা সময় হলো কি, তখনও কিন্তু ওই ওসমান আমার সাথে আছে, বাট ওই সময়টাতে ওসমান কিন্তু আমার কাছ থেকে খুব বেশি একটা আসে না। মাঝে মাঝে আসে, মাঝে মাঝে চলে যায়, মাঝে মাঝে আসে চলে যায়। ওর সাথে আমার আগের মতো এত ক্লোজ একটা সম্পর্ক নাই। আবার আমার কোনো বিপদ হলে, ধরেন বড় কোনো সমস্যা হলে কিন্তু ওসমান আমার সঙ্গ দেয়, আমার কাছে আসে। ওই পর্যায়ে এই মেয়েটার আমি একদিন প্রেমের চিঠি লিখলাম, ভালোবাসি তারে, ভালোবাসার পত্রটা আমি তখন আমার মতো করে তাকে লিখে পাঠালাম যে তারা আমি ভালোবাসি, মন থেকে চাই, তার সাথে সম্পর্কে জড়াতে চাই। এগুলো খুব সুন্দর করে চিঠির ভাষায় তাকে লিখে দিছি। লিখে যে মেয়ের মাধ্যমে প্রস্তাব পাঠাইলাম, ওই কী করছে, ওই চিঠিটাই না মানে পড়ে পড়ে সবারই শোনাইতেছে। কীভাবে শোনায় বলি, ধরেন আমি ক্যাম্পাসের কোনো একটা জায়গায় দাঁড়ায় আছি, ওই চিঠি নিয়ে বাকি মেয়েগুলোরে বলতেছে, তোমারে আমার বহুত ভালো লাগে, আমি তোমারে ভালোবাসি, তোমার ঠোঁট 2টা কবুতরের মতো, তোমার চোখ 2টা হরিণের মতো, আমি তোমারে ভালোবাসি। এই মেয়ে যখন এগুলো বলতেছে, আমার বন্ধুরা তখন আমার বলে, কি সিরি। আমি তখন বললাম যে দেখ মেয়ে তো, আমি চিঠি লিখলাম, আমার এমনি অপমান করতেছে। তখন আমার একটা বন্ধু ছিল, ও আবার মোটামুটি একটু দেখতে শুনতে ভালো, ও তখন মেয়েরে বললো যে কী ব্যাপার, তুমি ওর সাথে এরকম করো কেন। এটা কিন্তু আমি প্রথমে জানতাম না যে ঘটনা কি। একটা মানুষ পছন্দ না করলে তো না আগে করবে, কিন্তু এইভাবে তারা অপমান কেন করে। মেয়ে বলতেছে যে এই ছেলে তার চেহারা কখনো আয়নায় দেখছে, ওই আমার সাথে যায়, কোন দিক থেকে যায়, ওই নাকি লম্বা না সুন্দর না কিছু, এমন ছেলে আমারে পছন্দ করে, এটা তো আমার মানে দুর্ভাগ্য। ক্যাম্পাসে এত সুন্দর সুন্দর তোদের মতো ছেলেরা থাকতে এই বাটু আমারে পছন্দ করে, এটা আমি কেমনে মানি বলতো। এই ছেলে সাহস হয় কেমনে, সে আমার প্রেমের প্রস্তাব দেয়, এত তোমার জুতো দিয়ে পিটাতে ইচ্ছে করতেছে, মানে যেভাবে পারছো ওভাবে আমার অপমান করছে। তেভাবে অপমান করার পর আমি 3 দিন কলেজ থেকে চলে আসছি, আইসা রাতের বেলায় কান্না করতেছি। মানে জীবনে ওই দিন আমি সর্বোচ্চ কান্না করি, বন্ধুদের সামনে অপমান হয়েছি, চরম লেভেলের মান সম্মান হারাইছি, কান্না করতেছি। এদিন হঠাৎ করে ওসমান আসছে। আমি একটা নারিকেল গাছ ছিল ওই বাড়ির সামনে, রাত তখন মধ্যরাতের কাছাকাছি। ওসমানের সাথে বহুদিন, প্রায় 20-25 দিন আমার কিন্তু দেখা নাই। 20-25 দিন আগে ওসমান বলছিল সে জানি কই যাবে, কয়েকদিন আসতে পারবে না। আইসা আমারে বলতেছে, কিরে কান্না করিস কেন বন্ধু, আমারে বন্ধু রাখতো। তাই আমি বললাম যে ভাল লাগে না, তুই তো সবই জানিস। আমি তো তার তুই করিয়ে বলতাম যে তুই তো সবই জানিস, এমন এমন ঘটনা। তা বললে হ্যাঁ তা তো জানলাম তো, তা এখন কি হয়েছে। আমি বললাম কি হবে, ওই মেয়ে আমার এইভাবে অপমান করছে, আমার বেইজ্জতি করছে, আমি কলেজে মুখ দেখাবো কেমনে। পরে আমার বলি, তুই কি ওই মেয়েরে পছন্দ করিস। আমি বললাম হ্যাঁ পছন্দ করি। বলে ওই মেয়েরে বিয়ে করবি। আমি বললাম অবশ্যই করব, আমার এই মেয়েরে ভালো লাগে, আমি তার বিয়ে করবো না, অবশ্যই করব। বলে আমি কিন্তু তোর বাবাকে রাজি করাইতে পারবো না। ওই নিজেই বলে যে তুই আমার বাবারা রাজি করাইতে হবে না, তুই শুধু যদি পারস মেয়েটারা রাজি করাই দে, বাকি সব ব্যবস্থা আমি করব, বাকি সব
তোরে করার দরকার নেই, তোর কোনো কিছুই করতে হবে না, শুধু মেয়েটারে একটু বুঝে শোনায়া আমার প্রতি একটু মেয়েটারে টান বাড়াই দে, মেয়ে যাতে আমাকে ভালোবাসে, আর মেয়ে যদি আমারে ভালোবাসে বাকি সব কিছু আমি করব, এখানে তোর কিছুই করতে হবে না। আমার বলে তাহলে তো হয়েই গেল, আমার তো আর কোনো টেনশন নাই। আচ্ছা ঠিক আছে, তোর কিছু করা লাগবে না, মেয়ে তোর সাথে প্রেম করবে। এই কথা বললো, দিন চলে গেল। 3-4 দিন কেটে গেছে, মেয়ের ভিতরে কোনো অনুভূতি নেই, আর ওই ওসমানও আর আমার কাছে আসে না। 4 দিন পরে হঠাৎ করে ওসমান একদিন আসছে, তাও মাগরিবের পরে আমরা মাছ ধরছিলাম, আমার ওই বাড়িতে মাছ ধরছিলাম, পুকুরে মাছ ধরে আমি গোসল টোসল করে পরিষ্কার হয়ে বাড়ির দিকে এসেছি, এমন তোমার রাস্তায় দেখা। আইসা আবার আমি বললাম, কিরে ওসমান, আমার যে বললি মেয়ে আমার সাথে প্রেম করব, কই মেয়ে তো আমার সাথে কথাও বলে না। ও বলে আমি রাত্রে আসবো, তোর সাথে কথা বলবো। রাত্রে তখন প্রায় 1:30 কি 2টার মতো বাজে, ওই সময় ও আসছে আমার ঘরে, ও ঢুকে যায়, যে কোনোভাবে ঢুকে যায়। এই ঢুকে আমার খাটের উপরে বসে আমাকে ডাকতেছে, আমি তখন উঠছি, উঠার পরে ও বসে আসছে। আমি কিন্তু নর্মালি একটা মানুষ যেরকমভাবে থাকে আমার কাছে এরকমভাবেই থাকতো, ওর ভিতরে ওর হাতে পায়ে কোনো পশম নাই, অন্যরকম নাই, যেরকমভাবে আমি ছোটোবেলা ওরে দেখছি একটু বয়স্ক টাইপের এরকমভাবেই দেখতেছে। তো তুই তাই করি, রিসেন্ট হচ্ছে আমাকে তুই তাই করে ব্যবহার করি, এর আগে কিন্তু আপনি করেই বলতাম। তো একটা পর্যায়ে আমারে বলতেছে যে আমার কিছু শর্ত আছে, যদি আমার এই শর্তগুলো তুমি মানো, তুই মানিস, তাহলে আমি মেয়ের সাথে তোরে বিয়ে করাই দিব, তুই মেয়েরে পাবি, সব ব্যবস্থা আমি করবো, কিন্তু আমার শর্তগুলো মানতে হবে। তাই আমি বললাম শর্ত, আমি মেয়েরে বিয়ে করলে তোর কি শর্ত, মানে কিসের শর্ত? তো আমার কিছু শর্ত দেয় যে এই কাজগুলো করতে হবে, এগুলো আসলে মানে এখানে বলা যাবে না, আর কি বলবো না। তো এগুলো বলার পর আমি বললাম যে আমি বিয়ে করব, তা তুই এগুলা কি? আমার বলে এগুলো করতে হবে, করলে মেয়েটারে পাবি। তা আমি তখন 2টা শর্ত মানছি, যে এই 2টা মানবো, কিন্তু এটা মানতে পারবো না। মানে এক কথায় বলতে গেলে আমি মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করব, ও দেখবে। ঠিক আছে মানলাম, যা এটা আমি মানলাম, কিন্তু বাকিটা আরেকটু খারাপ, এটা আমি মানবো না। তা আচ্ছা ঠিক আছে যা। ওসমান তখন রাজি হলো, রাজি হওয়ার পরে আমারে বললো, তুই মেয়েটারে মানে আর কিছু করা লাগবে না, বাকি সব আমি করব, এটা আমারে বললো। এর 3 দিন পরে মেয়ে উল্টা আমার প্রেমের প্রপোজাল দিছে, চিন্তা করেন আপনি। সে নিজে আমার কাছে চিঠি লিখছে, আমাকে ভালোবাসে, এবং মনে হয় 3 দিনও লাগে না, মানে সবাই অবাক হয়ে গেল, কিরে এই মেয়ে কেমন আমার প্রেমে পড়ে গেল, এই মেয়ে কেন আমার প্রতি পাগল হয়ে গেল। মানে সবাই একই কথা, কোনো তাবিজ করি নাই, ধরেন কোনো কিছু খাওয়াই নাই, বা কিচ্ছু মন্ত্রও পড়ি নাই, তার দিকে তাকে একটা ফুও দিই নেই, পাগল হয়ে গেছে। এখন সে নিজে আমারে বলে আমার বিয়ে করবে, মানে সবার কাছে বলতেছে ক্যাম্পাসে, সবাই তো মনে করছে আমি মেয়ের ব্ল্যাক ম্যাজিক করছি, সবাই বলে তুই তাবিজ করছিস, মনে হয় এটা সেটা। আমি বন্ধু কিচ্ছু করি নাই, অহংকারের পতন হয়েছে, এই মেয়ে আমার অহংকার দেখাইছে, এখন এই মেয়ে আমার বউ হবে, এটা আল্লাহর তরফ থেকে হয়ে আসছে। ওসমানটা আমি তখন বললাম আমি ওরে বিয়ে করব। ওসমান আমার বলো, আমি তোর বাবারে রাজি করাইতে পারবো না, আমি তোর বাবার ধারে কাছে যেতে পারবো না, তবে আমি তোর মাকে রাজি করাই দিব, তোর মা আমার আন্ডারে আছে, আমি মারে রাজি করা। 4 দিন পরে বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে আমার আম্মা বলে, আম্মা নিজেই বলে আমি তোর বিয়ে করাবো। মানে আপনি এগুলো কীভাবে নেবেন আমি জানি না, আমার জীবনে ঘটে যাওয়া। আমার আম্মা আমার বলে আমি তোর বিয়ে করাবো। কেন বিয়ে করাইবা? বলে তোর বিয়ে করানোর দরকার, আর বিয়ে করাই দিব। আমি কাজকাম করতে পারি না, আমার ভালো লাগে না, আমি ঘরে থাকতে পারি না, আমার কাছে অস্বস্তি লাগে, আমি তোর বিয়ে করাবো। তো এটা বলার পরে আমি বললাম যে আলহামদুলিল্লাহ আমার একটা মেয়ে পছন্দ আছে, আর তুমি দেখবে কিনা। আম্মা আব্বারের প্রথমে বলাতে আব্বু রাজি হয়নি, বলতেছো মাত্র পড়াশোনা করে আর একটু বড় হোক। এরপরে আম্মা যখন মানে আম্মা যা বলবে আব্বা তাই শোন, ধমক দিছে আব্বারে। আব্বা বলো আচ্ছা ঠিক আছে রাজি। কিছুদিন পরে মেয়ের পরিবারে দেখতে গেল, আরে মেয়ে তো পাগল হয়ে গেছে। দেখতে যাওয়ার পরে সব কিছু ফাইনালি হলো, ঠিক হয়ে গেল, মেয়ের পরিবার রাজি হয়ে গেল। এবার আমি মেয়ের বিয়ে করে বাড়িতে আনবো। তো ওই সময় ছিল আপনার ঘোড়ার গাড়ি আর কি, ওই মানে আমরা যদিও গাড়ি ওই সময় অ্যাভেলেবেল ছিল, তবে আমার আব্বা বললো আমার ঘোড়ার গাড়ি করে বউ সাজে আনবে, মানে বউ নিয়ে আসবে ঘোড়ার গাড়িতে, বা ঘোড়ার গাড়ি ঠিক করছে। এই ঘোড়ার গাড়ি ঠিক করছে, একটু পরে ঘোড়া একদিকে দিয়ে দৌড় দেয়, আবার ওইদিকে দৌড় দেয়। মানে ওসমান আসলেই, মানে ওসমান কিন্তু মাঝে মাঝে আমি ওসমানরে দেখি, ওসমানরে দেখলেই ঘোড়া দৌড়ি করতে থাকে, মানে ঘোড়াকে স্থির রাখা যায় না। তাই আমি ওসমানরে বলে আসিস না, ও আবার আসে। তাই এই সময়ের ভিতরে ঘোড়া যে চালক আর কি, উনি বলতেছে উনি যাবে না, মানে ওই বেটাও মনে হয় কিছুটা ডাউট করছে, সন্দেহ করছে কিছু একটা আছে, এই বেটা বলে আমি যাব না। মাঝপথে তখন আমরা এখান থেকে নাইমা গাড়িতে উঠে যাই। গাড়িতে উঠে গেছি, এই ওসমান আমার পাশে এসে বসে আছে, ও হাসতেছে আমার দিকে তাকায়, আমি ওর দিকে তাকায় হাসি, আমার দিকে তাকায় হাসে। এই করতে করতে আমরা শেষ পর্যন্ত বাড়িতে পৌঁছাইলাম বাসর রাত। এখন বাসর রাতে ও বসে আছে, আমি কিন্তু ওরে দেখতেছি ও যে বসে আছে চেয়ারের মধ্যে। তাই আমি ওরে বলতেছি ওসমান তুই চলে যা, এমনি মনে মনে বল তুই চলে যা, ওর সাথে আমার কথা হইতো বেশিরভাগই মনে মনে।
আমি বললাম যাবো না। ও বলে আমি যাবো না, আমি কিন্তু ওর বাসা বুঝি, আমি যাবো না। তাই আমি বললাম দেখ তুই যদি না যাস তাহলে আমাদের বন্ধুত্বের সম্পর্কের মাঝে সমস্যা হবে, তুই চলে যা। এই ধমকাধমকি করলাম, পরে ও আসতে চলে গেছে। এইটা বলার পরে ও চলে গেছে। ও চলে গেল, চলে যাওয়ার পরে এবার ও যখন চলে গেছে ওই মাঝে মাঝে আসতো, এটাও দেখতো, মানে মাঝে মাঝে আসতো দেখতো, এবং এইরকমগুলো মানে এরকম দৃশ্যগুলোও দেখতো বা দাঁড়ায় থাকতো। আমার কাছে খারাপ লাগতো, মানে অতিরিক্ত খারাপ লাগতে শুরু করে। একটা পর্যায়ে আমি রেগে যাই যে আমি তোর সাথে এটা করবো না, বা তুই কেন আসিস, এই সেই এগুলো বলে ওর সাথে একটা ঝগড়াঝাটি একটা ঝামেলার মধ্যে চলে গেছি। মানে মোটামুটি একটা খারাপ সম্পর্কে চলে গেছি। যাওয়ার পরে আমার তো ও যে আসতো দেখতো, এটা আমার কাছে ভালো লাগতো না, খারাপ লাগতো। লাগার পরে হঠাৎ করে আমি চিন্তা করছি যে ওরে আর আমি আমার এই জায়গায় রাখবো না। আমি তখন করলাম কি, আমাদের এলাকারই একজন ভালো কবিরাজের শরণাপন্ন হলাম, ওনার কাছ থেকে শরীর বন্ধের তাবিজ আনছি। শুধু আমার শরীর বন্ধ, আখির শরীর বন্ধ তা নয়, দুজনের শরীরে বন্ধ করলাম। এবং এই বাড়ির মানে চারপাশে, আমাদের বাড়ির যে চারপাশটা আছে ওই চারপাশের মধ্যে আমরা দিয়ে দিলাম, মানে বাড়ি বন্ধ করে দিলাম। বাড়িটা বন্ধ করে দেওয়ার পরে ওসমানের সাথে আর আমার দেখা হয় না, ও আর আসে না, আমি ওকে দেখি না। কিন্তু হঠাৎ করে আমার আব্বা অসুস্থ হয়ে গেছে। আব্বা মারাত্মকভাবে অসুস্থ। 1 সপ্তাহের মধ্যে আব্বা বিছানায় ছিল, মানে 1 সপ্তাহ আব্বা বিছানা থেকে উঠতে পারেনি, এত পরিমাণে অসুস্থ হয়ে যায়। এবং ঠিক 1 সপ্তাহের পরে আমার আব্বা মারা যায়। মানে অবাক বিষয়, সুস্থ সবল স্বাভাবিক একটা মানুষ, হঠাৎ করে আব্বা এইভাবে মারা গেল। মানে এটিকে আব্বাকে মেরে ফেললো না মারা গেল আমি বুঝতে পারিনি। কত ডাক্তার কবিরাজ অনেক দেখাইছে কিন্তু কোনো কাজ হয়নি। তো সপ্তাহখানিক পরে আমি তখন আমার চারদিকে অন্ধকার দেখতেছি। ইতিমধ্যে আমার আব্বা অনেক জমি বিক্রি করে ফেলছে। মানে জমিগুলো বিক্রি করে টাকা দিয়ে কি করছে আমি জানি না, আমাদের জমি জমাও প্রায় শেষ। তো ইনকাম তো একমাত্র আব্বাই করতো, জমি জমাও শেষ। আম্মাও শারীরিকভাবে অনেকটা অসুস্থ হয়ে গেছে, আমার হাতের অবস্থাও খারাপ, টাকা বেশি ইনকাম করতে পারি না। আর আখি আমার সাথে প্রচণ্ড দুর্ব্যবহার, খারাপ ব্যবহার। শুধু দুর্ব্যবহার খারাপ ব্যবহারই নয়, আখি আমার ঘর থেকে চলেই গেছে। সে আমাকে কেন বিয়ে করছে সে নিজেও জানে না, মানে সে শুধু বলে আমি তোরে কেন বিয়ে করছে আমি নিজেও জানি না, ও চলে গেছে। দেখেন অল্প কয়েকটা মাসের ভিতরে কি কি ঘটনাগুলো ঘটলো। আব্বা মরে গেল, আব্বা চলে গেল দুনিয়া ছেড়ে। ইতিমধ্যে আব্বা অনেক জমি বিক্রি করে ফেললো, আমার মা অসুস্থ হয়ে গেল, আখি আমার ছেড়ে চলে গেছে। এবং ওইখানে যাই আমি শুনতেছি আখি আমাকে তালাক দেওয়ার, মানে আমাকে ডিভোর্স দেওয়ার পরিকল্পনা, আমার সাথে সংসার করবে না। সবাই ওরে বলতেছে তুই ছেলের জন্য পাগল হয়ে গেলি, পাগল হয়ে তুই ছেলের বিয়ে করলি, ছেলের ছাড়া তুই কিচ্ছু বুঝিস না, ছেলের তুই বিয়ে করার জন্য পাগল হয়ে গেলি, আর এখন বলতেছিস তুই ছেলেকে ডিভোর্স করে দিবি কেন? ও বলতেছে আমি কেন বিয়ে করছি আমি জানি না। ও সবার কাছে বলতেছে আমি নাকি ওরা কালো জাদু করছি। ও বলে আমার কালো জাদু করে বিয়ে করছে, ব্ল্যাক ম্যাজিক করে বিয়ে করছে, আমি তো এই ছেলের পছন্দ করি না, কেমনি পছন্দ করছে আমি নিজেও জানি না। ওর কিন্তু সম্পর্ক ছিল ওর মামাতো ভাইয়ের সাথে, মানে আখি আমাকে রিজেক্ট করার বড় কারণ ছিল ওর মামাতো ভাই। ওই মামাতো ভাইরে পছন্দ করতো, ওর মামাতো ভাইয়ের কাছে ওর বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু মেয়ের পাগলামি আর আমাদের পারিবারিক অবস্থা ভালো ছিল, মেয়ের বাবা বিয়ে দিয়ে দেয়। আর মামাতো ভাই আবার একটু মানে ভালো ছিল না, অতটা ভালো ছিল না। এবার ওর সাথে আমার বিয়ে হয়ে গেল, যাক মানে চলে গেছে, ও চলে গেছে। চলে যাওয়ার পরে আমি এভাবেই পড়ে আসি, সংসারে প্রচণ্ড রকমের অভাব, বোনেরা আমার কোনো সাহায্য সহযোগিতা করে না। মানে আমার দিক থেকে মা আমার কাছ থেকে মনে হলো সব মানুষগুলো আস্তে আস্তে করে সরে গেছে, মানে সবাই সরে গেছে, আমার তখন আর কেউ নেই, চারদিকটা অন্ধকার। এই সময়ের ভিতর আমার হঠাৎ মনে হলো যে সবই মনে হয় ওসমান ঘটাইতেছে। একদিন হলো কি, আমি রাতের বেলা ইচ্ছে করে আমার হাতে তাবিজটা খুলে ফেলছে। খুলে ফেলার পরও আমারে ডাকতেছে, আমাদের বাড়ির যে পর্যন্ত বাড়ি বন্ধ দেওয়া, বন্ধনার দূর থেকে ও ডাকতেছে, আমি শুনতেছি দেখতেছি ওরে জানালা দিয়া, ওইখানেও দাঁড়ায় আছে। পরে আমি আস্তে আস্তে করে বাড়ি থেকে বের হয়েছি যে ঠিক আছে যেহেতু ডাকতেছে আমি যাই। ওর বাড়িটা মাত্র বের হয়েছি, মানে ওর আমার সীমানাটা মাত্র বাইরেছি, বাইরে হওয়ার পরেই আমার ধরে মারতে শুরু করছে। এই প্রথম আমার গায়ে হাত তোলে ওর সাথে আমার সম্পর্ক হওয়ার পরে, এবং মায়ের এই সেই মাইন না প্রচণ্ড রকমের মারতেছে। তা আমার তখন কথা হলো ও আমারে মাইরে ফেলুক না, আমি আর বাইচা থাকবো না, সবই তো আমার চলে গেল, বউ চলে গেল, বাবা মরে গেল, সম্পত্তি হারালাম, 3 বেলা খাবার খাইতে পারি না, সাংসারিক টেনশন ডিপ্রেশন, মাইরে ফেলাক। একদম আমার নিয়ে একটা মানে কাদার মধ্যে একটা জমির মধ্যে নিয়ে আমাকে একদম মানে আমার এই পর্যন্ত আমার নিচে ঢাবাইয়ে ফেলছে, মাইরে ফেলবে। পরে আমার বলে কিরে আমি তোরে মারতেছি তুই কথা বলিস না কেন, এমনিই বলে। আমি বললাম মাইরে ফেল, তুই আমারে মাইরে ফেল। ও বলে কেন তোর মনে এত কষ্ট কেন? আমি বললাম তুই জানিস না কেন এত কষ্ট। এই বলার পর আমার ও টান দিয়ে উঠাইছে, উঠে আমার বসাইছে, বসায় বলে তোরে আমি পছন্দ করি তাই তোরে মারলাম না, তোর আমি মেরে ফেলতাম, তুই এটা কেন করলি? আমি দেখলে তোর কি এমন ক্ষতি হইতো, এখন যে চলে গেল। আমি বললাম যে দেখ আমি তো বুঝতে পারি নাই, আমার আব্বারে কি তুই মারছিস? ও বলে না,
আমি তোর আব্বারে মারি না, তোর আব্বা অসুস্থ হয়ে মারা গেছে, তোর আব্বার এই রোগটা বহুদিন ধরে ছিল কিন্তু তোদের কাছে বলে নাই, তোর আব্বা অসুস্থতে মারা গেছে। আর তোর আব্বা মারা যাওয়ার কারণেই তোর মা অনেক ডিপ্রেশনে চলে গেছে, যার কারণে সাংসারিক অভাব অনটনে তোর মা অসুস্থ হয়ে গেছে, তোর পরিবার তো ধ্বংস হয়ে যাবে। আমি তখন বললাম, ওসমান আমার বউ আখিরে আমার কাছে এনে দে। ও আমাকে বলে, না তুই আমার সাথে বেইমানি করেছিস, আমি আর তোর কোনো সাহায্য করব না। আমি বললাম, দেখ আমি যাই করছি যেটাই করছি আমি তোর কাছে ক্ষমা চাই, মাপ চাই, এখন থেকে আমি তোর কথা শুনবো, আমি তোর কোনো কথা ফেলবো না, তুই যা করতে বলবি আমি তাই করব। আখিরে আমার পরিবার এনে দে আর আমার একটা কাজের ব্যবস্থা করে দে। আমি মানসিকভাবে অনেকটা ডিপ্রেশনে চলে গেছি, কোনো কামাই নাই, রুজি নাই, সংসার চলে না, আমার সংসার চলার একটা ব্যবস্থা করে দে আর আখিরে আমার কাছে এনে দে, নাহলে আমি বাঁচব না। ওসমান আমারে বলে যে ঠিক আছে, আমি আখিরে তোর কাছে এনে দিব, তোর সংসারে কামাইয়ের একটা ব্যবস্থা করে দিব। কামাইটা তুই এরকমভাবে করবি, তুই কবিরাজি করবি। আমারে বলে, এই প্রথম আমাকে কবিরাজির প্রস্তাব দে, তুই কবিরাজি করবি, আমি তোর সাথে থাকবো, তুই বিভিন্ন মানুষকে তাবিজ তোমান দিবি, মানুষের সেই চিকিৎসা করবি এবং তোর বউ আখিরে আমি তোর কাছে এনে দিব, কিন্তু শর্ত একটা। শর্ত কি কি বলবো আর কি, ওই শর্ত। চিন্তা করলাম আখি তো আমার জীবন থেকে এমনিই চলে গেছে, ভালোবাসলে তো আমার সাথে বেমেনি করতে পারতো না, চরম অপমান অপদস্থ করে চলে গেছে, এই মেয়ের এই শিক্ষা হওয়া দরকার। মানে একরকম রেগে আমি তখন রাজি হয়ে গেলাম, আখির উপরে রাগ করে যে যা ওর সাথে এটা হোক। ওসমান দে বললাম আমি রাজি আছি। ওসমান বলে ঠিক আছে, তাইলে তুই আমার কিছু কাজ করতে বললো, এই আমল মানে কিছু কাজ করতে বললো, এগুলো করবি, করে তুই তোর শ্বশুর বাড়িতে যাবি। তা আমার যা যা করতে বলছে এগুলো সব কিছু করে আমার শরীরে আমি শ্বশুর বাড়িতে গেছি। আমার শ্বশুর শাশুড়ি আমার জন্য পাগল, আখিও আমারে দেখে আগের মতো কোনো রাগ নাই, ক্ষোভ নাই, অভিমান নাই। যে মেয়ে আমাকে ডিভোর্স দিয়ে দিবে, লয়ারের সাথে কথা বলছে, সব কিছু ফাইনাল, ওই রাতে ওই মেয়ে আমার সাথে আমার ঘরে চলে আসছে। সে রাতেই, মানে যেদিন আমি গেছি ওই রাতে আমার সাথে চলে আসছে, ও চলে আসবে। হঠাৎ করে পরিবর্তন, ওরে নিয়ে বাড়িতে আসছি, ঘরে আসছি। ইতিমধ্যে আমি আমার চারপাশে যে তাবিজগুলো ছিল, যেগুলো আমি বাড়ি বন্ধের কাজে ব্যবহার করছি, এগুলো আমি নষ্ট করে ফেলছি। আখিরি নিয়ে ঘরে ঢুকছে, ঢোকার পরেই ওসমান বলেছে যে ওর সাথে আমার ওভাবেই চুক্তি হয় যে রাতের মধ্যে এটা করতে হবে, তা আমি ওইটা করি, যেটা করতে বলো ওইটা করি। এভাবে এটা করার পরেই ওসমান তখন ওর উপরে আসে বা এগুলো করে, আমি দেখি তো ওর উপরে রাগ থেকে আমি এগুলো করি। আমি কিন্তু ওসমানরে বাধা দিই না, এবং ওসমানরে বাধা না দেওয়ার পরে ওসমান তখন আমারে বললো যে ঠিক আছে তুই কবিরাজে চালিয়ে যা। তো কবিরাজের সমস্ত লাইনও আমাকে শিখিয়ে দিছে, আমি তখন কবিরাজে করতেছি, টাকা পয়সা ইনকাম করতেছি, 2 হাত ভরে তখন টাকা কামাইতে আসি, চলতেছি, মানে কোনো রকমের কোনো সমস্যা নাই, পরিবারে কোনো অভাব নাই, অনটন নাই, খাওয়া দাওয়া নিয়ে টেনশন নাই, থাকা নিয়ে টেনশন নাই, এবং একরকম আনন্দে উল্লাসে জীবনযাপন করতেছি। বিভিন্ন জায়গা থেকে, আপনাদের অনেক জায়গা থেকে লোকেরা আমার কাছে আসতো, এবং উসমান এই যে কোনো লোক আসলেই ধরেন আমার কাছে আসতেছে, ওই মানে আমার যে রুগী ঘরে ঢোকার আগে ওসমান বলেই তো, এটা তুই পারবি না, এটা ডাক্তারি চিকিৎসা, ওনারা ডাক্তারের কাছে যাইতে বল। তে আমি ডাক্তারের নামও বলে দিতাম, যমুক ডাক্তারের কাছে যাবেন। আবার আরেকটা রুগী আসতো, ওসমান আমারে বলতো যে এই কিন্তু তোরে বিশ্বাস করে না, এ তোরে পরীক্ষা করার জন্য আসছে। মানে এরকমও হয় যে না আমার কাছে এসে বলে আমার আব্বা অসুস্থ, আব্বার জন্য ওষুধ দেন, কিন্তু ওর আব্বা কিন্তু মারা গেছে। তো ওসমান আমারে বলে দে, এই আইসা তোরে বলবে, তার বাবার কথা বলবে, তুই বলবি, সে বলবে তার বাবার জন্য সমস্যা, তার বাবা কিন্তু মারা গেছে। আমি যে ঠিক আছে। পরে আসে আইসা ছেলে, আমার আব্বা অসুস্থ, আব্বার জন্য পানি পড়া দেয়। তাই আমি বলে, মরা বাপেরে পানি পড়া খাওয়াইবা? তোমার আব্বার তো কবরে পানি পড়া খাওয়াইবা? মারা গেছে এত বছর আগে, এত তারিখে মারা গেছে, এখন কেমনি চিকিৎসা করবো? আমি তো মরা মানুষ জীবিত করতে পারি না। এই পা ধরে কান্নাকাটি, হুজুর ভুল হয়ে গেছে, হুজুর আমার অন্যায় হয়ে গেছে, হুজুর আমার অপরাধ হয়ে গেছে, হুজুর আমারে মাফ করে দেন, আমি আপনার কথা মানলাম, হুজুর আপনি যা বলেন তাই করব। তুই ঠিক আছে যদি মানো তাই আলহামদুলিল্লাহ, যাও, এরকম অন্যায় আর করো না। এই করতে করতে আমার পুরো এলাকাতে এই বৎসর দিনিকের ভিতরে এত সয় সম্মান হয়ে গেল, এত টাকা পয়সা আমি ইনকাম করলাম যা হিসাব ছাড়া। বাড়ি ঘর রংপুর বাজারে, শহরে, ঢাকাতে, চিটংয়ে, বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকার জায়গায় কিনছি। 1 টাকা 2 টাকা না, কোটি টাকার উপরের সম্পদ আমি কিনছি। তো কেনার পরে তখন আর আমার কোনো কিছুর অভাব নাই, সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ। আব্বা মারা গেল, মাও মারা গেল, এবং আখির নিয়ে আমি তখন পড়ে আসি বলতে আখি শুধুমাত্র নামমাত্র আমার বউ, আর কিছুই না। যা যা হচ্ছে ওর সাথে আমার কিছুই হচ্ছে না, কোনো সন্তানাদিও হয় না। মুহূর্তের মধ্যে তখন সিদ্ধান্ত নিলাম আমি একটা মানে ওসমানকে ওর কাছ থেকে সরাই দিব। হঠাৎ এই সিদ্ধান্তটা আসলো, আমি আর কবিরাজি করবো না, কারণ অনেক টাকা হয়ে গেছে।
চোখের সামনে যে জিনিসগুলো দেখতেছিলাম নিজের ভিতরে মরার ভয় চলে আসছে যে আমিও তো মারা যেতে পারি, এবং এই যে আমি একটা পাপ করতেছি, আল্লাহ দুনিয়াতে জিন আর ইনসানকে সৃষ্টি করছে তার ইবাদত করার জন্য, কিন্তু আমি সেই জিনের সাথে হাত মিলিয়ে যা করতেছি এটা তো রীতিমাত্র আমি বড় অন্যায় করতেছি। এর থেকে বড় অপরাধ তো পৃথিবীতে আর কিছু হতে পারে না। তো যেটা করতেছি এটা থেকে আমি বেরিয়ে আসবো, মানে এটার মধ্যে আমি থাকবো না, আমি ওসমানকে এখান থেকে সরাই দিব। আমিও টুকিটাকি ওসমানের সাথে থেকে অনেক কবিরাজি কিন্তু আমিও শিখে গেছি কিছু কিছু বিষয়, এটা জিন ছাড়াই মানুষ করতে পারে যেটা আমি করতে পারতাম। পরে আরেকজন ভালো হুজুরের পরামর্শ নিই ওই সময়টাতে। তখন কিন্তু ওসমান পুরোপুরিভাবে আখির উপরে ডিপেন্ড, মানে আখিরে ছাড়া কিছুই বোঝে না। প্রতিদিনে ও 3-4 বার করে আখির কাছে আসবে, আর আখি শুকিয়ে এমন অবস্থা হয়েছে শরীরের রক্ত মনে হয় নাই, শরীরের রক্ত শুকিয়ে রক্ত শূন্যতায় মেয়েটা মারা যাবে। শারীরিকভাবে এতটাই দুর্বল হয়ে গেছে, মানে এতটাই যে দিকে তাকালে আপনার কান্না চলে আসবে। খুব বাজে অবস্থা হয়ে গেছে, খুব খারাপ অবস্থা, যেটা দেখলে আসলে মানে যে কোনো মানুষ নিজেকে ঠিক রাখতে পারবে না। তেমন নিজের ভিতরেও মায়া লেগে গেল, মেয়েটা আমাকে ভালোবাসছে। যাই হোক যেটাই হোক, এখন তো আমার বউ হিসাবে আছে, আমি ওসমানের কাছ থেকে ওকে সরাই দিব। একজন হুজুরের শরণাপন্ন হলাম, হওয়ার পরে হুজুরের মাধ্যমে আমি তখন নিজেকে আগে কন্ট্রোল করলাম যাতে ওসমান আমার কোনো ক্ষতি করতে না পারে। এমনিও ওসমান আর আমার কাছে আসে না, শুধুমাত্র যখন আমি কবিরাজি করি তখনই আসে, এছাড়া আসে না। নিজেরে বন্ধ করলাম, নিজেরে বন্ধ করে কবিরাজি ছেড়ে দিলাম। কবিরাজি ছেড়ে দেওয়ার পরে এবার আমি আখিরে আটকালাম। আখিরে আটকানোর পরেই শুরু হলো ওসমানের তাণ্ডব। মানে কী পরিমাণে তাণ্ডব করতো আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। মানে ও যা করতো রীতিমতো আমাদের বাড়িঘর ভেঙে ফেলতো। এক একবার আসতো আমাদের তুফান হয়ে আইসে আমাদের ঘর বাড়ি ভেঙে ফেলতো। মানে আমারে কী যে করতো, আখিরে কী যে করতো বলার মতো না। আখিরে তখন আমি চিকিৎসা করতে শুরু করে, ডাক্তারি চিকিৎসা নিয়েছিলাম, কবিরাজ আমি তখন ছেড়ে দেই। তো এইভাবে মনে হয় 5-7 দিনের মতো ছিল। এই 5-7 দিন থাকার পরেই একদিন রাতের বেলায় আখি আর আমি শুয়ে আছি, একটা তুফান আসছে ভাই, মনে হয় যেন আমার ঘরটা ভেঙে যাবে, মানে ঘরটা ভেঙে যাওয়ার মতো অবস্থা তুফান আসছে। আমি আখিরে জড়াইয়া ধরছি, ওর শরীরে কিন্তু তখন আমি তাবিজ পরাই দিছি। জড়াইয়া ধরছি, ধরার পরে আমি তখন দৌড়িয়া বাইরে গেছি, তুফান আইতাছে, তুফানে ঘর ভেঙে নেবে, বাইরে গেছি। বাইরে যাওয়ার পরেই হঠাৎ দেখলাম আমার বোন আসছে, আমার বড় বোন, এই তুফানের মধ্যে। বড় বোন এত রাতের বেলায় আমার ঘরে কেন আসলো, কিভাবে আসলো তা বুঝলাম না। আমি বললাম কিরে বাবা তুই এত রাতের বেলায়? আমার বোন কিন্তু অসুস্থ, অনেকটা অসুস্থ। তাই ভাবলাম মনে হয় দুলাভাইয়ের সাথে ঝামেলা চলতেছে, মনে হয় চলে আসছে। আমার বলে আচ্ছা আমি একটু ঘরে যাই, প্রচুর তুফান। তে আমি ওর গায়ে হাত দিতে চাও, আমার গায়ে হাত দিতে দেয় না, তখন ঘরের ভিতরে ঢুকে গেছে। এই তুফানের মধ্যে আমি দাঁড়ায় আছি, এবার আমি আজান দিতেছি দেখে আসতে তুফান ঠান্ডা হয়েছে। ঠান্ডা হওয়ার পরে পাশের ঘরে এক চাচি তখন বেরিয়ে আসছে, আইসা আমারে বলে কী ব্যাপার নাজিমুদ্দিন, তোমার কি ছেলে হয়েছে নাকি? আমি বললাম না চাচি, কেন ছেলে হবে কেন? বলে তাহলে আজান দিলে যে? আমি বললাম তুফানে ঘরবাড়ি সব ভেঙে নিতেছে, তা আজান দিব না? উনি আমার বলে কি বলো, তুফানের সব কিছু ভেঙে নিতেছে? আমরা তো কোনো তুফান দেখি নাই, তুমি তুফান দেখলে কই? মুহূর্তের মধ্যে আমি তাকে দেখি, আগে দেখলাম যে গাছপালাগুলো মনে হয় যেন ভেঙে নিতেছে, নিচে প্রচুর পরিমাণের গাছের পাতা পড়ে আছে, শুকনো পাতা, কাঁচা পাতা, ঢালডোল ভাঙা। মুহূর্তের মধ্যে তাকে দেখি কিছুই নেই, সবই সুন্দর, ক্লিয়ার, ফকফকা, পরিষ্কার। তাহলে আমি এসব এতক্ষণ কি দেখলাম? চাচিরে বললাম চাচি, উনি বলে কি হয়েছে তোমার? আমি বললাম কিছু না, আচ্ছা আমি ঘরে যাই। ঘরে গিয়ে ঢুকে দেখি আখি বৈশা আছে, মাথা চুলগুলা টানতেছে। তখন আমি বুঝে গেছি ওর ভিতর ওসমান ঢুকে গেছে। মানে এই ঘটনাগুলো আমি ওসমানকে বললাম ওসমান চলে যা, মানে আখির ভিতরেই তো আছে। ও তখন মানে আখির ভাষায় আমাকে বলে আর পারবি না। আমি যে ওসমান চলে যাও, শরীরটা ছেড়ে দে। বলে আর পারবি না, তুই না, পৃথিবীর কেউ পারবে না, কাজ হয়ে গেছে, ওর থেকে আর সরাইতে পারবি না। আমি যে ওসমান দেখ চলে যা, বলে বেশি করলে আমি তোরে মেরে ফেলবো, তোর শরীরে তাবিজ কিন্তু নষ্ট হয়ে গেছে, তোর আমি এখন চাইলে মেরে ফেলতে পারি, তোরে মেরে ফেলবো না, আমি তোরে পছন্দ করি, তুই এখান থেকে চলে যা, শুধু এইটুকুই চাই, তুই থাকলে আমি তোকে মেরে ফেলবো। পরে আমি কি করব, আমি তখন এই রাত কোনো মতো পার করলাম, করে সকালবেলা কবিরাজের বাড়িতে গেলাম, জানাইলাম সব কিছু। কবিরাজ আমার শরীর বন্ধ করলো, করে বললো তোমার বউকে নিয়ে আসো। ওরে নিয়ে রওনা দিছে। ও যে কী করলো রাস্তার মধ্যে ভাই, সব বলে শেষ করতে পারবো না। কষ্ট করে কোনো রকমের কবিরাজের বাড়িতে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে কবিরাজ অনেকক্ষণ ধরে 1 ঘন্টার মতো চেষ্টা করছে, করে আমারে বলতেছে নাজিমুদ্দিন আমার দ্বারা সম্ভব না, আমার যতটুকু ছিল আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি, কিন্তু
আমার কাছে আর কোনো কিছুই নাই, আমি তোমার বউকে রক্ষা করতে পারলাম না, তুমি অন্য কবিরাজের কাছে নিয়ে যাও। তাই বললাম যে অন্য কবিরাজ আমি কোথায় পাবো? এবার কবিরাজের কাছে নিয়ে যাচ্ছি। ওরে সিনজিতে উঠায়, গাড়িতে উঠায় নিয়ে যায়। ও আমারে বলে, কোথায় নিয়ে যাবি আমারে ওর শরীর থেকে সরাইতে পারবি না। সুন্দর বলে, সবার সামনে বলে, বাড়ির সবাই আছে, সবার সামনে ও হাসে আর বলে, ওর শরীর থেকে আমাকে সরাইতে পারবি না। আখির বাবা মা তারাও অনেক কবিরাজ দেখিয়েছে, অনেক তান্ত্রিক দেখিয়েছে, কোনোভাবেই কোনো কাজ হয়নি। এখনও আমার সাথে আছে, রাত্রেবেলা ও শুয়ে থাকে। আমি এই বর্ণনা দিতে চাই না আপনার কাছে, যেহেতু এখন আমার বউ হিসাবে আছে। কি হয় ওর সাথে প্রতি রাতে? কিয়ামত। সাহায্য চাই আপনার কাছে। আপনার একটা গল্প শুনেছিলাম, গল্পের পর্ব হচ্ছে এইটা। ওই কবিরাজের ঠিকানাটা আপনি একটু আমাকে দেন। কেননা ঠিকানাটা কেন দিবেন? আমি আপনার গল্প যেদিন শুনতেছি, ওই কবিরাজের গল্পটা যেদিন শুনি, হঠাৎ করে আমার মোবাইলটা বাদ হয়ে গেছে। ওসমান কিন্তু আমার বউর সাথে ছিল। তো মোবাইলটা বাদ হয়ে যাওয়ার পর ওই পর্ব নাম্বারটা আমার মনে আছে। আরেকজনের মোবাইল থেকে আমি গল্পটা শুনেছি। মনে হয় ওই কবিরাজ কিছু একটা করতে পারবে, তা না হলে তো মোবাইলটা এইভাবে হঠাৎ ডিড হয়ে যেত না, বাদ হইতো না। ওই কবিরাজের কথাটা শোনাতে ওসমান রেগে গেছে। তো যদি পারেন সেই কবিরাজের ঠিকানাটা আমাকে দিবেন। আমার বউকে যদি আমি বাঁচাতে পারি, আমি আল্লাহর কাছে তওবা পাঠ করে ভালো হয়ে যাব। আমি আমার সম্পত্তি প্রায় 100 ভাগের ভিতরে 90 ভাগে বিক্রি করে দিছি, বিক্রি করে দান চলকা করতেছি মানুষকে, শুধুমাত্র আল্লাহ নিয়ে আমার বউরে ভালো করে। তা আজও করলো না। আমি শেষবারের মতো আপনার কাছে ক্ষমা চাই। ক্ষমার মাধ্যমে যদি আপনার মাধ্যমে বা যদি আমি এমন কোনো ভালো কবিরাজ পাই, টাকা পয়সা কোনো বিষয় না, যা চাই যেটা চাই, আমার কাজ হয়ে গেলে আমি দিতে রাজি আছি। যদি পারেন আমার বউটাকে একটা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে রংপুরের ভাই উসমানের জীবনের ভয়ঙ্কর, হৃদয় বিদারক, করুণ বাস্তব গল্পটা শোনার জন্য। ওই মহিলাটার একটা ছোট্ট ভিডিও ওসমান আমাকে নাজিম ভাইয়ের গল্প শোনার জন্য নাজিম ভাই একটা ভিডিও পাঠিয়েছিল আমাকে ইমেইলে। যাক, আমার এই কথা নিয়ে, এসব নিয়ে কথা বলতে আমার নিজের অনেক ভয় হচ্ছে, কারণ আমি তো কোনো কবিরাজ না, আমি কোনো তান্ত্রিকও না, কোন দিক থেকে আমি নিজেও ফেঁসে যাই। তো কি বলবো জানি না, শুধু এটুকুই বলবো, আল্লাহ ওনাকে রক্ষা করুক। এই বিষয় নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না, এটা এখানে স্কিপ করে গেলাম। আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখবেন। নাজিমউদ্দিন ভাইয়ের জন্য যেখানে বিদায়। দেখা হবে অন্যদের অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড সালামু আলাইকুম।